নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি লেখক সুকান্ত দাসের কলমে একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স গল্প, যার নাম গোলক ধাঁধায় হত্যাকাণ্ড। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। 1945 সাল। গোটা ভারতবর্ষ জুড়ে এক অদ্ভুত পরিস্থিতি চলছে। একদিকে গোরা সাহেবদের অত্যাচার, জোর জুলুম, খাদ্যের অভাব, ভারতীয়দের জোর করে খ্রিস্ট ধর্মাবলম্বী করে তোলার প্রচেষ্টা। অন্যদিকে স্বদেশীদের স্বাধীনতা পাবার লক্ষ্যে আন্দোলন, আসন্ন যুদ্ধের প্রস্তুতি, চোরাগোপ্তা হামলা, ধরা পড়লে চরম শাস্তি, ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড, সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ। ব্রিটিশ সরকার স্বদেশী দমনের নানান পন্থা অবলম্বন করছে। এমনকি পথে ঘাটে এদেশীয় মানুষ চোখে পড়লেই স্বদেশী সন্দেহে বেত্রাঘাত পড়ছে। সাধারণ মানুষের ঘরের বাইরে বার হওয়াই দায় হয়ে উঠেছে। সব সময় মৃত্যু ভয়কে সঙ্গে নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে হচ্ছে। ব্যোমকেশ আর আমি এই সময়টায় বেশ অলসভাবেই দিন কাটাচ্ছি। ব্যোমকেশের হাতেও তেমন একটা কেস নেই, আর আমার বই ব্যবসাতেও মন্দা চলছে। আর হবে নাই বা কেন? মানুষ যেখানে ঠিকমতো খেতে পড়তেই পারছে না, সেখানে প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ বা বই কেনা বিলাসিতা। এখন আমরা মেসবাড়ির বাইরেও খুব একটা বার হই না, খুব দরকার ভিন্ন। রাতের বেলা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ি। ব্যোমকেশ বই পড়ে অনেক রাত পর্যন্ত। এই ব্যাপারে কিছু বলতে গেলেই ও বলে, এমনিতেই তো কাজে না লাগিয়ে লাগিয়ে মাথাটা ভোঁতা হয়ে যাচ্ছে। সমাজে বুদ্ধিমান অপরাধীর যা অভাব, তারপর যদি একটু বইপত্র ঘাটাঘাটি না করে স্রেফ শুয়ে বসে দিন কাটাই, তাহলে আর দেখতে হবে না। তাই আমিও ওকে এখন আর তেমন ঘাঁটাই না। তবে আজ ব্যাপারটা একটু অন্য। আজকে আমার সেই সকাল থেকেই একটু দাবা খেলতে ইচ্ছে করছিল। ব্যোমকেশকে বলতে ও এক কথায় রাজিও হয়ে গেল। বলল, খেললে মন্দ হয় না, তবে এতে একটু মগজটাকে মক্স করা যাবে। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে দুজনে বসা যাবে না হয়। দিনকাল ভালো নয়। 9টার মধ্যেই খাওয়া দাওয়া সেরে আমরা ভালো করে দরজা জানালা আটকে খাটের ওপরে আয়েশ করে বসে খেলা শুরু করলাম। খেলা বেশ জমে উঠেছিল। কখন যে খেলতে খেলতে মাঝরাত হয়ে গেছে খেয়ালই করিনি। হুঁশ ফিরল ছাদের দরজা খোলার শব্দে। আমি খানিকটা অবাক হয়ে বললাম, আচ্ছা, নিচতলার কেউ ওপরে গেল নাকি বলো তো? কিন্তু এত রাতে? ব্যোমকেশ বলল, নিচতলার কেউ উপরে গেলে সিঁড়িতে চটির আওয়াজ পেতে না। কথা বলতে বলতেই টের পেলাম আওয়াজটা ঠিক আমাদের ঘরের দরজার সামনে এসে থেমে গেল। তারপর কিছুক্ষণের নিস্তব্ধতা। আমি মুখ খুলতেই যাচ্ছিলাম। ব্যোমকেশ মুখে আঙুল দিয়ে ইশারা করলে চুপ করতে। ঠিক পরক্ষণেই দরজায় মৃদু টোকা পড়ল। ব্যোমকেশ আর আমি সজাগ হয়ে উঠলাম। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, কে? ও প্রান্ত থেকে খুবই মৃদু পুরুষ কণ্ঠে উত্তর এলো, একটু দরজাটা খুলবেন? আমি একটু ব্যোমকেশ বাবুর সঙ্গে দেখা করতে চাই, আসলে খুব জরুরি। ব্যোমকেশ এবং আমি দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করলাম। ব্যোমকেশ উঠে গিয়ে দরজায় খিল খুলল। খিল খুলতেই দেখলাম এক বছর 26-এর যুবক দরজায় দাঁড়িয়ে, পরনে মোটা কাপড়ের ধুতি ও পাঞ্জাবি, চোখের দৃষ্টিতে অতিরিক্ত সতর্কতা, গায়ে একটা মোটা কালো চাদর জড়ানো। যুবকটি খুবই নিচু স্বরে ব্যোমকেশকে বলল, ভেতরে আসতে পারি? ব্যোমকেশ দরজা ছেড়ে দাঁড়িয়ে বলল, আসুন। যুবকটি ঘরে প্রবেশ করলে ব্যোমকেশ বলল, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। হ্যাঁ, এবার বলুন, আমার কাছে আপনি এত রাতে কার্নিশ বেয়ে ছাদে উঠে এমন লুকিয়ে লুকিয়ে কী দরকারে এসেছেন? যুবকটি খানিক ইতস্তত করে বলল, মানে এত রাতে আপনাদের এভাবে বিব্রত করার জন্য আমি লজ্জিত। নমস্কার, আমি নীলাম্বর ব্যানার্জি। আমি আপনার কাছে একটি সাহায্যের আশায় এসেছি। সবটা খুলে বলছি, তার আগে একটু জল পেলে ভালো হতো। আসলে ভারী তেষ্টা পেয়েছে।
ব্যোমকেশ আমাকে রান্নাঘর থেকে এক গ্লাস জল আনতে বলল। জল এনে যুবকটির হাতে দিতেই সে এক নিঃশ্বাসে সবটুকু জল পান করে গ্লাসটা টেবিলের উপর রাখল। ব্যোমকেশ যুবকটিকে বললে, কিন্তু একজন সত্যান্বেষী একজন মুক্তিযোদ্ধাকে কিভাবে সাহায্য করতে পারে? আমি শুকনো বিষম খেলাম। এই যুবক মুক্তিযোদ্ধা নাকি? ইংরেজ সাহেবদের তাড়া খেয়ে আমাদের মেসে লুকিয়ে থাকার জন্য ঢুকে পড়েনি তো? নানা রকম সম্ভাবনার কথা আমার মাথায় আসতে লাগলো। কিন্তু যুবকটি দেখলাম ব্যোমকেশের কথায় বিন্দুমাত্র আশ্চর্য হলো না, বরং সে যেন নিশ্চিত ছিল ব্যোমকেশ তার আসল পরিচয় ঠিক ধরে ফেলবে। সে মৃদু হেসে বলল, ঠিক এই কারণেই আপনার কাছে আসা ব্যোমকেশবাবু। পরিচয় দেওয়ার আগেই কেমন আপনি আমার পরিচয়টা ধরে ফেললেন। তবে এবার আসল কথায় আসা যাক। যেমনটা আগে বললাম, আমি নীলাম্বর ব্যানার্জি, স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত। এই দেশকে, আমাদের মাতৃভূমিকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার চেষ্টায় আমরা কয়েকজন মিলে একটা সংগঠন তৈরি করেছি। এখন সমস্যা হলো, কিছুদিন যাবৎ আমাদের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথা আগের থেকেই কোনোভাবে ফাঁস হয়ে যাচ্ছে। ফলস্বরূপ আমাদের কার্যসিদ্ধি তো হচ্ছেই না, উল্টে আমাদের স্বদেশী যোদ্ধাদের প্রাণহানি হচ্ছে। আমার ধারণা সোর্সের মধ্যেই ভূত লুকিয়ে আছে। আমি আপনার কথা অনেক শুনেছি ব্যোমকেশবাবু। দয়া করে আমাদের দলের মধ্যে লুকিয়ে থাকা সেই বিশ্বাসঘাতককে খুঁজে বার করতে আমাদের সাহায্য করুন ব্যোমকেশবাবু। ব্যোমকেশ খানিকক্ষণ চুপ থেকে বলল, নীলাম্বরবাবু, আপনাদের মতো মানুষ যারা নিজেদের জীবন তুচ্ছ করে দেশমাতৃকার পায়ের শিকল ভাঙার পণ করেছে, তাদের সাহায্যে লাগতে পারলে আমি নিজেকে ধন্যই মনে করব। কারণ আপনাদের সাহায্য করা মানেই পরোক্ষভাবে আমাদের দেশের জন্য কিছু করা। কিন্তু এই কার্য যে একদিনে সম্পন্ন হবার নয় নীলাম্বরবাবু, এর জন্য আমাকে স্বদেশী ছদ্মবেশে আপনাদের সঙ্গে কিছুদিন থাকতে হবে। বেশ, আপনি বলুন আমাদের আস্তানায় কবে যেতে চান? আগামী সোমবার, মানে আজকের পর থেকে 4 দিন বাদ। তবে আমার সাথে আমার বন্ধু অজিতও যাবে। বেশ, আগামী সোমবার ঠিক এই সময়ে আমি আপনাদের মেস বাড়ির পিছন দিকে ঝোপটার কাছে অপেক্ষা করব। আজ তবে আসি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, চলুন চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, বেশ, চলুন তবে। বলে নীলাম্বরবাবু নিঃশব্দে বেরিয়ে গেলেন। ব্যোমকেশও পিছন পিছন গেল। তারপর কিছুক্ষণ পরেই আবার ফিরে এলো। আমি ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি কি করে বুঝলে যে ইনি একজন মুক্তিযোদ্ধাই হবেন? ব্যোমকেশ হেসে বলল, এ তো সহজ হিসেব। অন্য কেউ যদি আমার কাছে সাহায্যের জন্য আসতো, তবে তাকে এত বাড়তি সাবধানতা অবলম্বন করতে হতো কি? সে তো চাইলেই মেসের প্রধান ফটক দিয়ে আমার কাছে আসতে পারত, আর তাকে আমার কাছে আসার জন্য মাঝরাত হবারও অপেক্ষা করতে হতো না। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে কাদের এমন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হচ্ছে তা নিশ্চয়ই তোমার অজানা নয়। আর তাছাড়া ভদ্রলোকটির পোশাক আশাক দেখেছ? গোরা সাহেবদের জ্বালায় বাংলার তাঁতি ভাইদের হাতের তৈরি মোটা কাপড়ের ধুতি পাঞ্জাবি তো বাজারে আর পাওয়াই যায় না। মেশিনে তৈরি কাপড়ে বাজার ছেয়েছে। সেখানে এই ভদ্রলোক মোটা কাপড়ের ধুতি পাঞ্জাবি পরেছিলেন, যা সাধারণ মানুষের পক্ষে পরে বাইরে বেরোনোর দুঃসাহস দেখানো এক প্রকার অসম্ভব। তাই দুয়ে দুয়ে 4 করাটা এমন কি কঠিন কিছু অজিত? কিন্তু উনি ছদ্মবেশ নিয়ে দিনের আলোতেও তো আসতে পারতেন। সেক্ষেত্রে মেসের 5টা লোক দেখতো কেউ আমার সাথে দেখা করতে এসেছেন। কারো কারো সন্দেহও হতে পারত। আর জানোই তো, আমাদের মধ্যে এখনও অনেক মির্জাফর লুকিয়ে আছে। তাই উনি আর কোনো রিস্ক নিতে চাননি। যা হোক, চলো, অনেকটা রাত হলো, ঘুমিয়ে পড়ি। নীলাম্বরবাবুর সাথে ওনাদের ডেরায় যাওয়ার আগে একটু সব কিছু সাজিয়ে নিতে হবে। মানসিক প্রস্তুতিও তো আছে নাকি? পরের দিন ব্যোমকেশের কল্যাণেই মেসের প্রায় সকলে জেনে গেল যে আমরা জরুরি কাজে সোমবার রাতে ট্রেনে লখনৌ যাচ্ছি। দিনটা আমার আর ব্যোমকেশের অলসভাবে ঘরের মধ্যে শুয়ে বসেই কাটল। সন্ধেবেলা ব্যোমকেশ আমাকে বললে, এই অজিত, শোনো,
বেশ কিছুদিনের জামা কাপড় ব্যাগে গুছিয়ে ফেলো, বুঝলে? আমি একটু আসছি। বলে ব্যোমকেশ বেরিয়ে গেল। ঘড়িতে তখন 7:15। আমি আর অগত্যা কি করি, বসে বসে জামা কাপড় গোছাতে লাগলাম। কে জানে কি লেখা আছে কপালে। ইংরেজ সাহেবদের কাছে শেষে ধরা পড়ে প্রাণটাই না খোয়াতে হয়। উফ। ব্যোমকেশ যখন ঘরে ফিরল তখন ঘড়ির কাঁটা 8টার ঘর ছুঁই ছুঁই, হাতে একটা মাঝারি আকারের ব্যাগ। আমি জিজ্ঞাসা করলাম, কি, কোথায় গিয়েছিলে? ব্যোমকেশ বলল, সময় মতো সব জানতে পারবে। এত গরম পড়েছে, উফ বাবারে। যাই, জামা কাপড় ছেড়ে ঠান্ডা জলে একটু গা ধুয়ে আসি। ও হ্যাঁ, আমাদের জামা কাপড় সব গুছিয়ে নিয়েছো তো? আমি সম্মতিসূচক ঘাড় নাড়লাম। বেশ 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 বেশ, চলো। এই বলে ব্যোমকেশ স্নান ঘরের দিকে চলে গেল। সোমবার প্রায় সন্ধে 8:30 নাগাদ আমি আর ব্যোমকেশ বেরিয়ে পড়লাম। গন্তব্য রেলওয়ে স্টেশন। প্রায় 2.5 ঘন্টা প্ল্যাটফর্মে উদ্দেশ্যহীনভাবে বসে থাকার পর ব্যোমকেশ বলল, চলো অজিত, এবার আসল গন্তব্যস্থলে যাওয়া যাক। আমরা আবার হ্যারিসন রোডের পথ ধরলাম। কিছুদূর যাবার পর একটা ফাঁকা অন্ধকার সরু গলির সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়ে ব্যোমকেশ বলল, অজিত, এই গলিটা বেশ ফাঁকা আর আলো আধারি দেখছি। এসো, এখানেই আসল কাজটা সেরে ফেলা যাক। এখানে আবার কি কাজ? আমি খানিকটা অবাক হয়ে বললাম। ব্যোমকেশ মৃদু হেসে বলল, আরে এসোই না। গলিটার ভিতরে খানিকটা এগিয়ে গিয়ে দেখলাম ব্যোমকেশ কালকের সেই মাঝারি আকারের ব্যাগটা বার করল। তারপর সেই ব্যাগের ভিতর থেকে বার করে আনলো একটা নকল গোঁফদাড়ি। তারপর সেটা আমার হাতে দিয়ে বলল, নাও, আঠা দিয়ে ভালো করে এগুলো লাগিয়ে নাও, বুঝলে? আমিও আমার এই নকল গোঁফদাড়িগুলো লাগিয়ে নিই। এই সামান্য ছদ্মবেশটুকু না নিলে যখন তখন আমরা ধরা পড়ে যেতে পারি। বলা যায় না, যেমনভাবে নীলাম্বরবাবু আমাদের কথা জানেন, তেমন ওনাদের দলের আরও কেউ আমাদের কথা শুনে থাকতে পারে। ব্যোমকেশের কথা মতো আমি নকল গোঁফদাড়িগুলো পরে নিলাম। আমরা আমাদের মেস বাড়ির পিছনের ঝোপের কাছে যখন পৌঁছালাম তখন ঘড়িতে রাত 12:05। চারিদিক একদম নিস্তব্ধ নিশুতি। শুধুমাত্র মাঝে মাঝে কয়েকটা কুকুরের ডাক আর ঝিঁঝির শব্দ শোনা যাচ্ছে। মেস বাড়িটা অন্ধকারে দৈত্যের ন্যায় দেখাচ্ছে। হঠাৎ একটা চাপা পায়ের আওয়াজে আমরা সতর্ক হয়ে উঠলাম। নীলাম্বর বাবু আসছেন বোধহয়। কিন্তু আমাদের থেকে কিছুটা ব্যবধানে পায়ের শব্দটা থেমে গেল। অন্ধকারে তেমন কিছু ঠাউর করা যাচ্ছিল না। কিছুক্ষণ কোনো সারা শব্দ নেই। খানিক বাদে ব্যোমকেশ চাপা স্বরে বলে উঠল, নীলাম্বরবাবু, ভয় নেই, আপনি এগিয়ে আসুন। এবার অন্ধকারে মিশে একটা ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে এলো। অন্ধকারে আমাদের চোখ শুয়ে এসেছিল। ছায়ামূর্তিটা একদম আমাদের সামনে আসার পর ওটা যে নীলাম্বর বাবুই সেটা সম্পর্কে আমরা নিশ্চিত হলাম। নীলাম্বর বাবু চাপা স্বরে বললেন, বাহ, আপনাদের দুজনের ছদ্মবেশখানা তো বেশ হয়েছে। আমিও প্রথমে চিনতে পারিনি। ভাবলাম সাহেব পুলিশ বুঝি কোনোভাবে খবর পেয়ে আমাকে ধরবে বলে এখানে ছদ্মবেশে ঘাপটি মেরে বসে আছে। বা, আপনি যখন আমাদের চিনতে পারেননি, আপনাদের দলের অন্য কেউও তাহলে আমাদের ধরতে পারবে না, এটুকু নিশ্চিন্ত হওয়া যায়, কি বলুন? সে আর বলতে। ও হ্যাঁ, আপনার সাথে নিজেকে এবং আমার এই সঙ্গীটিকে আরও একবার পরিচয় করিয়ে দিই। এই অধমের নাম বলরাম দাশগুপ্ত, আর এই আমার বন্ধু সুজিত সরকার। আমরা দেশের জন্য কিছু করতে চাই, দেশকে পরাধীনতার শৃঙ্খলা মুক্ত করা আর এই মহৎ কার্যে আপনাদের পাশে থাকতে চাই। তাই আজ থেকে আমরা দুজন আপনাদের সঙ্গী হলাম। আমরা তিনজনই চাপা স্বরে বলে উঠলাম, বন্দে বন্দে মাতরম। মাতরম। জয় ভারত জয় মাতার ভারত জয়। মাতার জয়। নীলাম্বর বাবু বললেন, চলুন বলরাম বাবু, এখন যাওয়া যাক। অন্ধকারের মধ্যেই আমরা নীলাম্বর বাবুকে অনুসরণ করলাম। এগলি ওগলি বেশ অনেকখানি পথ যাবার পর আমরা একটা ঘিঞ্জি বস্তি মতো এলাকায় এসে পৌঁছালাম। এইখানে মাঝে একখানা সরু রাস্তা আর দুপাশে ছোট ছোট ঝুপড়ি মতো বাড়ি। ঝুপড়িগুলো যেন রাস্তায় উঠে এসেছে। কয়েকটা ছোট ছোট দোকানও চোখে পড়ল, যদিও সব বন্ধ এখন।
দু একটা বাড়ি থেকে এখনো লম্ফোর টিমটিমে আলো ভেসে আসছে। সরু রাস্তা ধরে কিছুটা যাবার পর আমরা একটা ঝুপড়ির গা ঠেলে চলে যাওয়া পায়ে চলা রাস্তাটা ধরলাম। কিছু দূর এগিয়ে গিয়ে একটা ছোট মতো খাবার হোটেল চোখে পড়ল। হোটেল বলতে ওই একটা চালার ভিতরে কয়েকটা লম্বা কাঠের টেবিল আর বেঞ্চ পাতা আছে, একপাশে রান্নার জায়গা, ভিতরে একটা ছোট ঘর মতো আছে বলেও মনে হলো। হয়তো ভাড়ার ঘর হবে। হোটেলের সামনে খাটিয়া পেতে শুয়ে আছে এক বছর 70-এর বৃদ্ধ, পরনে সাদা গেঞ্জি আর চেক লুঙ্গি। খাটিয়ার পায়ের কাছে একটা লম্ফ ম্রিয়মান হয়ে আলো বিকিরণ করছে। লম্ফোর আলোটা এমনভাবে জ্বলছে যে তাতে চারপাশটা যতটা না আলো হচ্ছে তার চেয়েও বেশি অন্ধকারে ঢেকে যাচ্ছে বলে মনে হচ্ছে। নীলাম্বর বাবু চাপা স্বরে ডেকে উঠলেন, চাচা, ও চাচা, ঘুমালে নাকি? ওঠো, ও চাচা। ও কেদা? নীলু দাদা, আপনি কখন আলেন? চাচা যান ধর্মর করে উঠতে উঠতে বললেন, তারপর ভালো করে আমাদের দিকে চেয়ে বললেন, এনাগোটা ঠিক। নীলাম্বর বাবু বলে উঠলেন, এই তো এইমাত্র এলুম। এই দুজন হলেন বলরাম এবং সুজিত। ইনারা এখন থেকে আমাদের দলেরই একজন। আর বলরাম, সুজিত, এই হলো আমাদের চাচা যান। চাচা যান, তুমি চলো, আজকের মতো কাজ শেষ। চাচা যান লম্ফ হাতে নিয়ে ভিতরের দিকের ছোট ঘরটায় ঢুকলেন। আমরাও ওনাকে অনুসরণ করলাম। ঘরের মধ্যে ঢুকে দেখলাম বাইরে থেকে ঘরটাকে ছোট মনে হলেও ঘরটা বেশ বড়ই। এক কোণে রাখা একটা মস্ত উনুন, কালিঝুলি মাখা, দেখে মনে হয় না এখন আর ব্যবহার হয় বলে। উনুনে কাঁচা কাঠ বোঝাই করে রাখা আছে। অন্য পাশে একটা ভগ্নপ্রায় কাঠের মস্ত আলমারি, তাতে রান্নার বিভিন্ন বাসনকোসন, মশলাপাতি, আসন রাখা। এছাড়া ঘরে আর তেমন কিছু চোখে পড়ে না। ঘরটা একদম বদ্ধ মতো, একটা জানালা পর্যন্ত নেই। শুধু দেওয়ালে কয়েকটা 3 কোণা ছোট ছোট কুলুঙ্গি রয়েছে। চাচা যান লম্ফটাকে একটা কুলুঙ্গিতে তুলে রেখে দেখলাম উনুনের কাঠগুলো সরাতে লাগলেন। নীলাম্বর বাবুও তাতে হাত লাগালেন। ব্যোমকেশ এতক্ষণ চুপচাপ সব লক্ষ্য করছিল। এখন আমাকে নিচু স্বরে বলল, কি অজিত, কি বুঝছো? আমি ঘাড় নাড়লাম, মানে কিছুই বুঝতে পারছি না। এসবের মানে কি? এরা এখন এই পরিত্যক্ত উনুনের থেকে কাঠগুলো সরাচ্ছেই বা কেন? ব্যোমকেশ যেন আমার মনের কথা বুঝতে পারল, বলল, আরে সুড়ঙ্গ পথ, বুঝলে না? কি? আমি চমকে উঠলাম। ব্যোমকেশ বলে কি? সুড়ঙ্গ পথ? আমি রুদ্ধশ্বাসে চাচা যান এবং নীলাম্বর বাবুর কার্যকলাপ দেখতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই নীলাম্বর বাবু এবং চাচা যান দুজনে মিলেই উনুনের ভিতর থেকে সবকটা কাঠ বার করে আনলেন। তারপর ধরাধরি করে উনুনটাকে ঠেলে একটা জায়গায় সরিয়ে দিলেন। এতক্ষণে বুঝলাম উনুনটা শুধুমাত্র মেঝের উপর বসানো ছিল, যেটা বাইরে থেকে দেখলে একদমই বোঝা যায় না। আমরা অবাক হয়ে দেখলাম উনুনটা সরে যেতেই মাটির মেঝেতে দেখা গেল একটা বড় কাঠের পাটাতন। সেটাকে হালকা ঠেলা দিতেই সরে গিয়ে উন্মোচিত হলো একটা বিশাল বড় গর্ত। লম্ফোর কাঁপা কাঁপা আলোয় একটু ভালো করে গর্তটা লক্ষ্য করতে ভিতরে কয়েকটা সিঁড়িও চোখে পড়ল। তাহলে ব্যোমকেশের ধারণাই ঠিক। আমার সারা শরীর রোমাঞ্চিত হলো। নীলাম্বর বাবু হাতে লম্ফটা নিয়ে বললেন, বলরাম বাবু, সুজিত বাবু, আসুন, দেখবেন সাবধানে সিঁড়িতে পা ফেলবেন। আর চাচা, আজকের মতো আমাদের বাইরের কাজ কিন্তু শেষ। তুমি উনুনটাকে যথাস্থানে রেখে দিও, আমরা এলাম। এই বলে তিনি সিঁড়ির প্রথম ধাপে পা রাখলেন। আমি আর ব্যোমকেশ ওনাকে অনুসরণ করলাম। ব্যোমকেশ নীলাম্বর বাবুকে প্রশ্ন করল, আচ্ছা, এই চাচা জানের ব্যাপারটা কি? উনি কি আপনাদের দলেরই কেউ? ছদ্মবেশে সুড়ঙ্গের বাইরের চারপাশের উপর নজর রাখছেন? নীলাম্বর বাবু বললেন, চাচার এই ভাতের হোটেল বহু পুরনো। এই ভাতের হোটেল থেকেই 2 মেয়েকে নিয়ে ওনার সুখের সংসারে দিন গুজরান হতো। তারপর একদিন
ওনার বড় মেয়ে আমিনার উপর গোড়া সাহেবদের নজর পড়ে। চাচার সামনে দিয়ে ওরা আমিনাকে তুলে নিয়ে গেল। চাচা অনেক চেষ্টা করেও সেদিন মেয়েকে রক্ষা করতে পারেননি। চাচাকে প্রচণ্ড মারধর করে ওরা আমিনাকে নিয়ে যায়। মারের চোটে চাচা অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে, চাচা পাগলের মতো মেয়েকে খুঁজছিলেন, কিন্তু ততক্ষণে সব শেষ। পরদিন এই এলাকার নীলকুঠির পাশের ঝোপের মধ্যে অর্ধনগ্ন ছিন্ন ভিন্ন অবস্থায় আমিনাকে মৃত অবস্থায় পাওয়া যায়। উনি তখন শোকে পাথর হয়ে গিয়েছেন, আর তখন থেকেই গোড়া সাহেবদের ধ্বংসের দিন গুনছেন উনি। এই ঘটনার বেশ কিছুদিন পর চাচার সাথে আমাদের পরিচয় হয়। আমরা এখানে আস্তানা গাড়ি। চাচার ছোট মেয়ে সাবিনা আমাদের দুবেলা খাবার দিয়ে যায়। প্রত্যেকবার যখনই আমরা গোড়া সাহেবদের বিরুদ্ধে কোনো মিশনে সফল হই, চাচা তার বড় মেয়ের কবরে গিয়ে ফুল রেখে আসে। চাচা জানের জীবনের করুণ কাহিনী শুনে আমাদের মনটা ভারাক্রান্ত হলো। গ্রাম বাংলায় এরকম ঘটনা এখন আকছার শোনা যায়। সাহেবরা বাড়ির মেয়ে বউদের টেনে নিয়ে তুলছে নীলকুঠিগুলোয়। এখানকার মানুষদের সব দিক দিয়েই সর্বশান্ত করে যেন ওদের শান্তি। আর আইন যেহেতু এখন ওদের হাতে, তাই ওরা সহজেই পার পেয়েও যাচ্ছে। ব্যোমকেশ দেখলাম ভেতরটা দেখতে দেখতে সহজেই সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু সিঁড়ি বেয়ে নামতে আমার বেশ অসুবিধাই হচ্ছিল। সুড়ঙ্গের সিঁড়িগুলো বেশ সরু আর খাড়াই। ব্যোমকেশ বুঝি আমার সমস্যার কথা টের পেল। ও চাপা স্বরে আমাকে বলে উঠল, অজিত, আমার হাতখানা শক্ত করে ধরো দেখি, তারপর ধীরে ধীরে নামো। আসলে বুঝতেই তো পারছো, মুক্তিযোদ্ধাদের সুরক্ষার জন্যই এসব ব্যবস্থা। সুরক্ষার ব্যবস্থা যে বেশ পাকাপোক্ত তা অবশ্য ব্যোমকেশের বলার অপেক্ষা রাখে না। সেটা আমি সুড়ঙ্গের সিঁড়িতে পা রাখার সাথে সাথেই বুঝতে পেরেছি। সুড়ঙ্গের দেওয়ালগুলো অত্যন্ত সাবধানতার সাথে শক্তিশালী কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে, যা যথেষ্ট সুরক্ষা এবং স্থিতিশীলতা নিশ্চিত করে। সুড়ঙ্গের ছাদটা একজন গড় ব্যক্তির সোজা হয়ে দাঁড়ানোর জন্য যথেষ্ট উঁচু। আমরা ধীরে ধীরে নিচে নামলাম। সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে লম্বা করিডোর। করিডোর বরাবর কৌশলগতভাবে রাখা লণ্ঠন দ্বারা করিডোরটা মৃদু আলোকিত হয়ে আছে। বেশ একটা আলো আঁধারি পরিবেশ। এই আলো আঁধারিতে চোখ ভালো মতো সয়ে আসার পর বুঝলাম করিডোরটা খালি চোখে যতটা না দেখা যাচ্ছে তার চেয়ে অনেক দূরে প্রসারিত, এবং একদিক থেকে বিভিন্ন শাখা প্রশাখায় ছড়িয়ে পড়েছে, এবং এর প্রতিটি শাখা এক একটা আলাদা আলাদা কুঠুরির দিকে নিয়ে যায়, যেগুলো ভীষণ সাবধানতার সাথে মুক্তিযোদ্ধাদের জন্য নির্দিষ্ট উদ্দেশ্যে পরিকল্পিত। পুরো সুড়ঙ্গটাই এই মুহূর্তে বেশ নিস্তব্ধ। নীলাম্বরবাবু বললেন, আজকে আমাদের একটা বড় মিশন ছিল এবং সেটা সাকসেসফুলও হয়েছে। আমাদের যোদ্ধারা আজ বেশ ক্লান্ত, সবাই নিজের নিজের ঘরে আপাতত বিশ্রাম নিচ্ছে, তাই কাউকে এখন আর দেখা যাচ্ছে না। কালকে সবার সাথে আপনাদের আলাপ করিয়ে দেওয়া যাবে। আপাতত চলুন আজকে আমাদের আস্তানাটা আপনাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। কি ব্যোমকেশবাবু, অসুবিধা নেই তো আপনাদের? অবশ্য আপনারা যদি ক্লান্তি বোধ করেন তবে সেটা কালও হতে পারে। সেক্ষেত্রে চলুন আপনাদের বরং ঘরটা দেখিয়ে দিই, সব ব্যবস্থা করাই আছে। ব্যোমকেশ হেসে বলল, সত্যান্বেষীদের এত সহজে যে ক্লান্ত হয়ে পড়লে চলে না নীলাম্বরবাবু। চলুন আমরা ভিতরটা একবার ভালো করে দেখে নিতে চাই। বেশ, তবে আসুন। নীলাম্বরবাবু করিডোর ধরে এগিয়ে চললেন। আমরাও ওনার পিছু নিলাম। নীলাম্বরবাবু এগিয়ে যেতে যেতে এক একটা কুঠুরি দেখতে লাগলেন। প্রথমেই করিডোর থেকে বাম দিকের প্যাসেজে ঢুকে প্রথম কুঠুরিটাকে নির্দেশ করে আমাদের বললেন, এই যে এই কুঠুরিটা দেখছেন, এটাকেই আমাদের এই গুপ্ত আস্থানার হৃৎপিণ্ড বলতে পারেন। এখানেই আমাদের বিভিন্ন অস্ত্র, গোলা বারুদ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, এছাড়াও নানান রকমের সব প্রয়োজনীয় জিনিসপত্র সঞ্চয় করে রাখা থাকে। চলুন ভিতরে যাওয়া যাক। নীলাম্বরবাবু প্যাসেজে ঝুলিয়ে রাখা লণ্ঠনগুলোর মধ্যে থেকে একটা লণ্ঠন হাতে তুলে নিলেন। তারপর পাঞ্জাবির পকেট থেকে একটা চাবির গোছা বার করে কুঠুরির তালা খুলে ভিতরে ঢুকে আমাদেরকেও ভিতরে আসতে বললেন। ভিতরে ঢুকে আমরা আরও একবার অবাক হলাম। চারিদিকে থরে থরে সাজিয়ে রাখা অস্ত্রাদি।
এত অস্ত্র আমি বা ব্যোমকেশ কেউই এর আগে একসঙ্গে চোখে দেখিনি। আর রয়েছে ঘরের এক কোণে একটা বড় বরফ জমিয়ে রাখার বাক্স। এছাড়াও একটা টেবিলের উপর রাখা আছে নানান রকমের ঔষধ এবং গাছগাছরা। অস্ত্রগুলো দেখতে দেখতে ব্যোমকেশ প্রশ্ন করল, আচ্ছা, এই ঘরের চাবি কি একমাত্র আপনার কাছেই থাকে? নীলাম্বরবাবু উত্তর দিলেন, না, এই ঘরের তালার দুখানা চাবি আছে। একটা আমার কাছে থাকে, আর একটা থেকে অম্বরীশের কাছে। কাল অম্বরীশের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। একটা জরুরি কাজে আসলে ওকে বেনারস যেতে হয়েছে, ও কালই এসে পড়বে। কিন্তু এত অস্ত্রের যোগান কিভাবে আসে? দেশের দিকে দিকে স্বাধীনতার ডঙ্কা বেজে গেছে ব্যোমকেশবাবু। দেশবাসীর মনের ভিতর একটু একটু করে প্রতিবাদী সত্তা জেগে উঠছে। তারা একটু একটু করে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের প্রস্তুত করছে। আমরা ভারতবাসীরা যেমন জমিকে শস্য শ্যামলা করে তুলতে লাঙল হাতে তুলে নিতে পারি, আবার সেই হাত দিয়ে চাইলে অস্ত্রও বানাতে পারি। এইসব অস্ত্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মুক্তিযোদ্ধারাই সংগ্রহ করে আনে ব্যোমকেশবাবু। আপনাদের এই মহান কর্মযজ্ঞে যদি আমি এতটুকুও কোনো সাহায্য করতে পারি নীলাম্বরবাবু, তাহলে নিজেকে ধন্য মনে করব। জয় হিন্দ। আমি আর নীলাম্বরবাবু সমস্বরে বলে উঠলাম, জয় হিন্দ। প্যাসেজের মধ্যে দিয়ে আরও খানিকটা এগিয়ে গিয়ে আমরা ডান দিক নিলাম। বেশ খানিকটা যাওয়ার পর আরও একটা ঘরের সামনে এসে আমরা থামলাম। নীলাম্বরবাবু বললেন, এই যে ঘরটা দেখছেন, এখানেই আমরা আমাদের ভবিষ্যতের বিভিন্ন কর্মকৌশল আর পরিকল্পনা স্থির করি। এটাকে আমাদের প্রতিরোধের কেন্দ্রস্থলও বলতে পারেন। এখানে বিভিন্ন দলের স্বাধীনতা সংগ্রামীদের নেতাদের মধ্যে কোনো রকম মিটিংয়ের দরকার হলে সেটাও সেরে নেওয়া হয়। তার মানে এই ঘর থেকেই তথ্য ইংরেজদের কাছে পাচার হচ্ছে, তাই তো? চলুন ভিতরটা একবার ভালো করে দেখে আসা যাক। এই ঘরটা আগের ঘরটার তুলনায় বেশ বড়। দেওয়ালে বড় বড় সব মানচিত্র ঝুলছে। তার মধ্যে কোনোটা পৃথিবীর, আবার কোনোটা ভারতের, আবার কোনোটা আঞ্চলিক মানচিত্র। এছাড়াও ঘরের মাঝখানে একটা বড় কাঠের টেবিল রাখা আছে। টেবিলটাও নানান কাগজপত্র, মানচিত্র এবং সংযোগ রক্ষার যন্ত্রে ভরা। এছাড়াও কয়েকটা কাঠের চেয়ার রাখা রয়েছে। লণ্ঠনের আলোয় যতটা ভালো করে দেখা যায়, খুঁটিয়ে দেখে ব্যোমকেশ বলল, চলুন আজকের মতো যতটা দেখা যায় দেখে নিয়েছি, বাকিটুকু কালকে দিনের আলোয় ভালো করে পর্যবেক্ষণ করা যাবে। ব্যোমকেশ, আমি এবং নীলাম্বরবাবু বাইরে বেরিয়ে এলাম। নীলাম্বরবাবু বললেন, এই ছোট ছোট ঘরগুলো দেখছেন, এগুলো আমাদের যোদ্ধাদের বিশ্রাম কক্ষ। আমাদের এই হিডেন প্লেসের আরেকটা ঘরই আপনাদের দেখানোর আছে। তারপর আপনারা আপনাদের ঘরে একটু গিয়ে বিশ্রাম নেবেন। আমাদের এখানে সকলেই ভোর থেকে নিজেদের কাজে লেগে যায়। আমাদেরও একটু কষ্ট করে কটা দিন একটু সকাল সকালই উঠতে হবে। আসলে বুঝতেই তো পারছেন, নইলে আবার অন্যদের সন্দেহ হতে পারে। আরে 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 চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমার অভ্যেস আছে। সুড়ঙ্গটির আরও বেশ খানিকটা সামনের দিকে এগিয়ে গিয়ে অবশেষে আমরা আরও একটি বড় ঘরের সামনে গিয়ে পৌঁছালাম। নীলাম্বরবাবুর হাতের লণ্ঠনটার নিভু নিভু অবস্থা। বোধহয় তেল শেষ হয়ে এসেছে। এদিকে আলোর আর তেমন কোনো ব্যবস্থা ছিল না, তাই আমাদের দেখতে বেশ অসুবিধাই হচ্ছিল। নীলাম্বরবাবু বললেন, এই ঘরটা আমাদের অস্থায়ী হাসপাতাল হিসেবে কাজ করে। আমাদের এখানে একজন ডাক্তারবাবু আছেন, উনি যত্ন সহকারে চিকিৎসা করেন। এমনকি প্রয়োজনে অপারেশনের ব্যবস্থাও আছে। চলুন ভিতরে যাওয়া যাক। নীলাম্বরবাবু প্রথমে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন। আমরা ওনাকে অনুসরণ করলাম। আবছা আলো আঁধারিতে চোখ খানিকটা সয়ে এলো। ঘরের ভিতরটা দেখতে পেলাম। এই ঘরটা অন্যান্য সব ঘরের তুলনায় বড়। ছোট ছোট বেশ কয়েকটা খাট দেওয়ালের গা ঘেঁষে সারি দিয়ে রাখা আছে। এছাড়াও এই ঘরে দুটো লোহার আলমারিতে চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি, ঔষধ যত্ন সহকারে সাজিয়ে রাখা আছে। এছাড়াও এই ঘরেও একটা বড় বরফ জমানোর বাক্স আছে। ঘরের ভিতরে ব্লিচিং পাউডার এবং ঔষধের একটা মিশ্র ঝাঁঝালো গন্ধ। কিন্তু এই গন্ধটা ছাপিয়েও
মাঝে মধ্যে একটা আঁশটে গন্ধ নাকে এসে ঝাপটা মারছে। ব্যোমকেশ ভিতরে ঢুকে ভালো করে ঘরটা দেখতে লাগলো। খানিক পরেই আচমকা বলে উঠল, নীলাম্বরবাবু, নীলাম্বরবাবু, তাড়াতাড়ি আলোটা এদিকে নিয়ে আসুন তো। এই যে এই বেডটার কাছটায়। নীলাম্বরবাবু দ্রুত আলোটা নিয়ে ব্যোমকেশের কাছে গেলেন। আমিও গেলাম ওনার পিছন পিছন। আলোটা ঘরের মেঝের কাছে ধরতেই আমাদের চক্ষু চড়ক গাছ। লণ্ঠনের কাঁপা কাঁপা আলোয় দেখলাম একজন পুরুষ মেঝেতে পড়ে আছে। তার বুকে একটা গভীর ক্ষত, আর গোটা মেঝে ভেসে যাচ্ছে রক্তে। পুরুষটিকে দেখে নীলাম্বরবাবু চিৎকার করে উঠলেন, অম্বরীশ, অম্বরীশ! ব্যোমকেশ আর আমি দুজনেই ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলাম। এ কি করে সম্ভব? নীলাম্বরবাবু যে কিছুক্ষণ আগেই আমাদের বললেন যে অম্বরীশবাবু বেনারস গিয়েছেন, আগামীকাল ফিরবেন। ইতিমধ্যে নীলাম্বরবাবুর চিৎকার শুনে সকলে এই ঘরে ছুটে এসেছে এবং ঘরের ভিতরের অবস্থা দেখে সকলেই আমাদের মতো হতবাক। নীলাম্বরবাবু সাময়িক ট্রমা কাটিয়ে উঠে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন পুরুষের দিকে তাকিয়ে উত্তেজিতভাবে বলে উঠলেন, ডাক্তার, ডাক্তার, জলদি এদিকে এসো। দেখো ও অম্বরীশের কি হয়েছে। ওর বুক থেকে রক্ত পড়ছে, ও কথা বলছে না। ভিড়ের মধ্যে থাকা ভদ্রলোকটি নীলাম্বরবাবুর নির্দেশ পেয়ে সামনে এগিয়ে এলেন। তারপর কাঁপা কাঁপা হাতে মেঝেতে পড়ে থাকা মানুষটির হাতের কবজি চেপে ধরে খানিকক্ষণ প্রাণের স্পন্দন খোঁজার বৃথা চেষ্টা করে একবার ঘাড় নেড়ে স্খলিত কণ্ঠে বলে উঠলেন, অম্বরীশদা আর নেই নীলাম্বর, কেউ ওকে খুন করেছে। ব্যোমকেশ বলে উঠল। একে তো ঘটনার আকস্মিকতায় সকলেই হতভম্ব, তারপরে এতক্ষণে ঘরের মধ্যে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির উপস্থিতি টের পেয়ে সকলে আরও অবাক হয়ে আমাদের মুখের দিকে চাইল। নীলাম্বরবাবু আমাদের পরিচয় দিতেই যাচ্ছিলেন। ব্যোমকেশ হাত তুলে তাকে থামতে বলে বলল, এখনো সব পরিচয় পর্ব সারার সময় নেই নীলাম্বরবাবু, ওসব পরে হবে। আগে ভালো করে আমায় মৃতদেহটা দেখতে দিন। ব্যোমকেশ বেশ ভালোভাবে মৃতদেহ পর্যবেক্ষণ করল। মেঝেতে পড়ে থাকা রক্ত খানিকটা হাতে নিয়ে নিজের মনেই বলল, আশ্চর্য, এরম তো হবার কথা নয়। তারপর ডাক্তারের উদ্দেশ্যে বলে উঠল, ডাক্তারবাবু, কি বুঝছেন? ঠিক কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে বলে আপনার মনে হয়? ডাক্তারবাবু বললেন, ঘন্টা 2-3 আগে বলেই আমার ধারণা। অর্থাৎ এখন বাজে 3টে, মানে ওই 12টা থেকে 12:30 নাগাদ। তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলে তবেই সঠিকভাবে বলতে পারবো। তবে যেহেতু আমি পোস্টমর্টম এক্সপার্ট নই, তাই হয়তো খুব গভীরভাবে অম্বরীশের মৃত্যুর উপরে আলোকপাত করতে পারবো না। তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু সেটা দিনের আলো না ফুটলে সম্ভব হবে না। বেশ, আপনি এই ঘরেই পরীক্ষা নিরীক্ষা করবেন তো? পরীক্ষা নিরীক্ষার সময় আমিও আপনার সাথে থাকতে চাই। নীলাম্বরবাবু, আশা করি আপনার তাতে আপত্তি নেই। নীলাম্বরবাবু কথা বলার অবস্থায় ছিলেন না। উনি ঘাড় নেড়ে সম্মতি জানালেন। যে খান দশেক মানুষ ঘরের মধ্যে দাঁড়িয়েছিলেন তাদের সকলের অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছিল না। ঘরটার মধ্যে ছোট ছোট খাটের আধিক্যের কারণে কেউই দরজা থেকে ঘরের খুব একটা ভিতরে প্রবেশ করতে পারেননি। ভিতরের দিকে ছিলাম কেবলমাত্র আমি, ব্যোমকেশ, নীলাম্বরবাবু এবং ডাক্তার। এখন ভিড়ের মধ্যে থেকে একজন পুরুষ এগিয়ে এসে বললেন, কিন্তু নীলাম্বর, ওনাদের পরিচয় না পাওয়া পর্যন্ত আমি ওনাদের কিন্তু এসব কিছু করার অনুমতি দিতে পারবো না। নীলাম্বরবাবু বলে উঠলেন, মাস্টার মশাই, আমি এনাদের নিয়ে এসেছি। এনারা... নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, আর ইনি হলেন অজিত। নীলাম্বরবাবু ব্যোমকেশের এহেন স্বীকারোক্তিতে চমকে উঠলেন। ব্যোমকেশ তাকে চোখের ইশারায় আশ্বস্ত করল। নীলাম্বরবাবু খানিকটা দম নিয়ে বললেন, বাকিটুকু আমি আপনাদের পরে বুঝিয়ে বলছি মাস্টার মশাই। আপাতত ওনারা যা চাইছেন ওনাদের করতে দিন। আমার উপর একটু ভরসা রাখুন। আমাকে দুটো লণ্ঠনের ব্যবস্থা করে দিয়ে আপনারা যে যার ঘরে যান আপাতত। আর একটু পরেই ভোরের আলো ফুটবে। ডাক্তারবাবু, সকাল 7:30 নাগাদ আপনার কাজ শুরু হবে। সকলেই মনে নানান রকম জিজ্ঞাসা নিয়ে যে যার মতো ঘরে ফিরে গেল। একজন এসে দুটো লণ্ঠন দিয়ে রেখে গেল।
ব্যোমকেশ আমাকে বলল, অজিত, ঘরটা ভালো করে খুঁজে দেখো, আর অদ্ভুত কিছু চোখে পড়লে আমাকে জানিও, আমিও খুঁজে দেখি। মার্ডার উইপন খুঁজে পাওয়া যাবে না নিশ্চয়ই। খুনি ওটাকে, কিন্তু মার্ডার উইপন কি হতে পারে বলো তো? ব্যোমকেশ যেন আমার কথা শুনতেই পেল না। যেখানে অম্বরীশবাবুর মৃতদেহ পড়েছিল ওই জায়গাটা এখনো রক্তে ভিজে আছে। ব্যোমকেশ লণ্ঠন নিয়ে ঝুঁকে ওই জায়গাটা ভালো করে দেখতে দেখতে বলল, হুম, রক্তের গাঢ়ত্ব তো এত পাতলা হবার কথা নয়, তবে এখানে পড়ে থাকা রক্তটা এরকম কেন? মনে হচ্ছে যেন কেউ রক্তের ওপর খানিকটা জল ঢেলে দিয়ে গেছে। অম্বরীশবাবুর জামাটাও অনেকটা জায়গা জুড়ে ভিজে ছিল, আর ওনার হাত পাও এতটা ঠান্ডা ছিল না যতটা ওনার বুকের কাছটায় ছিল। কিন্তু কেন? এই খুনের সাথে জলের কি কোনো সম্পর্ক আছে? থাকলে সেটা কি? অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজতে হবে অজিত, বুঝলে? অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এমনও তো হতে পারে যে ওনার থ্রম্বসাইটোপেনিয়া ছিল। ঠিকঠাক জানা নেই, তবে কোথাও যেন একটা পড়েছিলাম। এইসব কেসে রক্ত জলের মতো পাতলা হয়ে যায়। রক্তে প্লেটলেটের পরিমাণ কমে গেলে অনেক সময় রক্ত পাতলা হয়ে যায়, কেটে গেলে রক্ত ধরতে চায় না। কিন্তু আমার মনে হচ্ছে এই ব্যাপারটা ঠিক ওরকম নয়। তবে এরকম কিছু রোগ ওনার ছিল কিনা তা অবশ্যই একবার নিশ্চিত হয়ে নিতে হবে। আমি আর ব্যোমকেশ ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। কোথাও সেরকম অস্বাভাবিকতা তেমন চোখে না পড়লেও ঘরটার জায়গায় জায়গায় কেমন একটা ভিজে ভিজে ভাব। মেঝেতে জল পড়ে শুকিয়ে যাবার পরেও পা দিলে যেমন একটা অনুভূতি হয়, ঠিক তেমন ঘরের বিভিন্ন জায়গায় জলের শুকিয়ে যাবার দাগও পাওয়া গেল। এই ঘরেও একখানা অনেক বড় বরফ জমানোর বাক্স আছে। আমি ব্যোমকেশকে বললাম, আচ্ছা, এই বরফের বাক্সটা থেকে কোনোভাবে জল চুঁইয়ে পড়ছে না তো? ব্যোমকেশ ভালো করে বরফের বাক্সটা পরীক্ষা করে বলল, না, বরফের বাক্স ঠিকই আছে, শুধু... ব্যোমকেশের কথা শেষ হবার আগেই ঘরের মধ্যে ঝড়ের মতো প্রবেশ করল এক যুবতী। আন্দাজ 19-20 হবে, আলুথালু বেশ, চোখের কোলে জলের রেখা। দৌড়ে এসে ঘরে ঢুকেই দাপাতে শুরু করলো। কোথায় কোথায় আমার অম্বরীশ? কোথায়? কখন ফিরেছে ও? এসে আমার সাথে দেখা করেনি কেন প্রথমে? ও কোথায় লুকিয়ে আছে? বেরোচ্ছে না কেন? বাইরে সবাই ওর নামে ফিসফাস করছে, উল্টোপাল্টা কথা বলছে। আপনারা দেখেছেন ওকে? যুবতীটিকে হঠাৎ ঘরের মধ্যে ঢুকে এরকম করতে দেখে আমরা দুজনেই কি করব বুঝতে না পেরে একটু অসহায় বোধ করছিলাম। এমন সময় হন্তদন্ত হয়ে নীলাম্বরবাবু ঘরে প্রবেশ করলেন। ওনাকে দেখে আমরা একটু আশ্বস্ত হলাম। নীলাম্বরবাবু যুবতীটির উদ্দেশ্যে বললেন, নিশি, নিশি, শান্ত হও নিশি। সত্যিটা তোমাকে মেনে নিতেই হবে। তুমি তো এত দুর্বল চিত্তের নয়। এই কাজে আমাদের জীবন অনিশ্চিত জেনেই তো আমরা এই কাজে নেমেছি। আমাদের উদ্দেশ্য অনেক মহৎ, আর সেই মহৎ উদ্দেশ্যের কাছে আমাদের প্রাণ অতি তুচ্ছ। এই ঘরের মধ্যেই একটা অংশ পর্দা দিয়ে আড়াল করে রাখা আছে। স্বাধীনতা সংগ্রামীদের কোথাও চোট লাগলে সেখানে যদি কোনো অস্ত্রোপচারের দরকার পড়ে তবে ওই স্থানেই ডাক্তারবাবু সেটা সেরে নেন। অম্বরীশবাবুর মৃতদেহটা ওই স্থানে সরিয়ে রাখা হয়েছিল। হঠাৎ যুবতীটির ওই দিকে দৃষ্টি পড়ল। যুবতীটি আমাদের প্রায় ধাক্কা মেরে সরিয়ে ওই দিকে গিয়ে অম্বরীশবাবুর মৃতদেহটা আবিষ্কার করে এক পলক থমকে দাঁড়ালো। তারপর বলল, হে কি অমু, তুমি এখানে শুয়ে আছো কেন এরম করে? ঘুম পেয়েছিল যখন ঘরে গিয়ে ঘুমোতে পারতে। অমু, অমু ওঠো, অমু। বলেই মেঝেতে বসে পড়ে কান্নায় ভেঙে পড়ল। ব্যোমকেশ নীলাম্বরবাবুর দিকে তাকালো। নীলাম্বরবাবু হাঁক দিলেন, জয়া, জয়া। কিছুক্ষণের মধ্যেই আরও একজন যুবতী ঘরের মধ্যে প্রবেশ করল। এই যুবতী ওই নিশি নামক মেয়েটির সমবয়স্ক হবে বলেই মনে হয়। নীলাম্বরবাবু বললেন, জয়া, নিশিকে ওর ঘরে নিয়ে যাও। মেয়েটি নিশি নামক মেয়েটিকে নিয়ে চলে যেতে নীলাম্বরবাবু করজোরে আমাদের বললেন, আপনাদের আমি অন্য একটা কাজে এনেছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে আমি চাই আপনি আগে অম্বরীশের খুনিকে খুঁজে বার করুন।
হ্যাঁ, হতে পারে আমরা দেশমাতৃকার চরণে আমাদের জীবন সমর্পণ করেছি, কিন্তু অম্বরীশের তো এভাবে যাওয়ার কথা ছিল না। আমার ভাবতেই অবাক লাগছে, আমাদের নিজেদের মধ্যেই কেউ এভাবে। ব্যোমকেশ নীলাম্বর বাবুর হাতটাকে নিজের হাতের মধ্যে নিয়ে বলল, হ্যাঁ, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আপনি শুধু আমাদের ওপর ভরসা রাখুন। নীলাম্বর বাবু বললেন, সকাল হয়ে গেল তো, আপনাদের এখানের কাজ হয়ে গেলে বরং চলুন একটু জিরিয়ে নেবেন। আমি এখানে আমার দুজন বিশ্বস্ত অনুচরকে পাহারায় পাঠিয়ে দিচ্ছি। আমরা যখন হাত মুখ ধুয়ে বিছানায় একটু শরীরটা এলিয়ে দিলাম, তখন ঘড়িতে ভোর 5টা। সারা রাত অনিদ্রার কারণে কিছুক্ষণের মধ্যেই আমাদের দু চোখ জড়িয়ে এলো। অজিত, অজিত, ওঠো, চোখে মুখে জল দিয়ে তৈরি হয়ে নাও। অম্বরীশবাবুর ময়নাতদন্তের সময় আমরা ওখানে থাকবো বলেছিলাম না? ব্যোমকেশের ঠেলা খেয়ে সকাল 7টা নাগাদ আমার ঘুম ভাঙল। ঠিকঠাক ঘুম না হবার কারণে তখনও শরীরটা ম্যাজ ম্যাজ করছিল। আমি ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, আমাদের ওখানে থাকাটা কি খুব প্রয়োজনীয়? ওই ডাক্তার তো ছিলেনই, উনিই তো ময়নাতদন্তের রিপোর্ট তোমাকে দিতে পারতেন। আসলে বুঝতেই তো পারছো, কোনোদিন এভাবে। ব্যোমকেশ আমাকে সাহস দিয়ে বলল, আহা, তুমি ভয় পাচ্ছ কেন? পুরো সময়টা থাকার দরকার বোধহয় হবে না। আসলে মৃতদেহটা আমি দিনের আলোয় একবার ভালো করে দেখতে চাই। এই চলো চলো, ওঠো ওঠো। এরপরে আর কী বা বলার থাকতে পারে। হাত মুখ ধুয়ে একটা কড়া চা আর সিগারেট খেয়ে স্বদেশীদের সেই অস্থায়ী হাসপাতালে এসে পৌঁছালাম। ডাক্তারবাবু আগেই এসে তৈরি হয়েছিলেন। আমরা যাবার পর কাজ শুরু করলেন। প্রথমেই মৃতদেহের জামাকাপড় খুলে দেওয়া হলো। ব্যোমকেশ ভালো করে মৃতদেহটা লক্ষ্য করতে লাগলো। চাপা স্বরে আমাকে বলল, ক্ষতটার চারপাশটা দেহের অন্যান্য অংশের তুলনায় একটু অস্বাভাবিক লাগছে না? দেখো, কেমন একটা সাদাটে হয়ে গেছে না? আবার বুকের চামড়ায় জায়গায় জায়গায় জল জমে কীরকম ফোসকা পড়ে গেছে। সাধারণত ছুরির আঘাতে তো এরকম হওয়ার কথা নয়। আবার ক্ষতটা দেখে মনে হচ্ছে খুব একটা গভীরও নয়, আর কেমন একটা এবড়ো খেবড়ো। খুব ধারালো কিছু দিয়ে খুন করলে এরকম হওয়ার কথা নয়। তবে খুনটা হলো কি দিয়ে? এর মধ্যে ডাক্তার একটা লোহার আলমারির সামনে আমাদেরকে ডেকে বলল, ব্যোমকেশবাবু, অজিতবাবু, বলছি এই যন্ত্রপাতিগুলো ওই টেবিলের সামনে নিয়ে যেতে আমাকে একটু সাহায্য করবেন? আমরা সম্মতি জানালে ডাক্তারবাবু প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো বার করতে লাগলেন। তারপর হঠাৎ একটা অদ্ভুত দর্শন যন্ত্র বার করে হাতে নিয়ে খানিকটা অবাক হয়ে নিজের মনেই বলে উঠলেন, এই যন্ত্রটা আবার এখানে এলো কি করে? কদিন ধরেই তো এটাকে খুঁজে পাচ্ছিলাম না। তারপর আবার যন্ত্রটাকে যথাস্থানে রেখে কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে দিয়ে আর কিছু নিজে নিয়ে আবার পোস্টমর্টেম টেবিলে ফিরে এলেন। উনি ওনার কাজ শুরু করতে যাবেন এমন সময় হঠাৎ করেই আমার ভীষণ শরীর খারাপ করতে শুরু করলো। ভীষণ গা গুলিয়ে উঠল। ডাক্তারবাবু বললেন, এই পরিবেশটা বোধহয় ওনার শরীর নিতে পারছে না। আপনি ওনাকে ঘরে নিয়ে যেতে পারেন। আমি যেটুকু তথ্য জানতে পারবো আপনাকে জানাবো। বেশ, এমনিতেও প্রাথমিকভাবে যতটুকু জানার দরকার ছিল তা আমি দেখে নিয়েছি। বাকিটা আমি পরে জেনে নেব। ব্যোমকেশ আর আমি নিজেদের কক্ষে ফিরে এলাম। ব্যোমকেশ আমাকে বলল, এই তুমি আগে একটু স্নান করে এসো, তারপর একটু ভালো করে ঘুমিয়ে নাও, বুঝলে? শরীরটা চাঙ্গা হয়ে যাবে। আমরা দুজনেই একে একে স্নান সেরে নিলাম। একটি মেয়ে এসে আমাদের খাবার দিয়ে গেল। খেয়ে নিয়ে আবারও দুজনে গা এলিয়ে দিলাম। আপাতত আমাদের কোনো কাজ নেই। অম্বরীশবাবুর মৃতদেহের সৎকার শেষ হলে ব্যোমকেশ সকলকে জিজ্ঞাসাবাদ করতে চায়, এমনটাই জানিয়েছে সে নীলাম্বরবাবুকে। ব্যোমকেশ দেখল কপালের ওপর একটা হাত রেখে সুরঙ্গের ছাদের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টি আমি চিনি। এর মানে ও কোনো গভীর চিন্তায় মগ্ন আছে। আমি খানিকক্ষণ এপাশ ওপাশ করে ঘুমিয়ে পড়লাম।
অম্বরীশবাবুর দাহকার্য সম্পন্ন হলে ব্যোমকেশ নীলাম্বরবাবুকে জানালো যে সে এবার জিজ্ঞাসাবাদ শুরু করতে চায়, যেন তার ব্যবস্থা করে দেওয়া হয়। ব্যোমকেশের কথা মতো একটা ছোট্ট কক্ষে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করে দিলেন নীলাম্বরবাবু। কথা হলো এক এক করে সকলেই আসবেন, নিজের পরিচয় দেবেন, তারপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। সবার প্রথমে নীলাম্বরবাবুকে ডাকা হলো, যদিও উনি আমাদের সন্দেহের ঊর্ধ্বে, কারণ অম্বরীশবাবু যখন খুন হন সেই সময় নীলাম্বরবাবু আমাদের সঙ্গেই ছিলেন। ব্যোমকেশ নীলাম্বরবাবুকে প্রশ্ন করল, আচ্ছা, অম্বরীশবাবু ঠিক কেমন প্রকৃতির মানুষ ছিলেন? আমরা দেখলাম অম্বরীশবাবুর কথা বলতে গিয়ে নীলাম্বরবাবুর গলা কেঁপে উঠল। ধরা গলায় উনি বললেন, ওর মতো সাহসী বুদ্ধিমান ছেলে আমাদের দলে খুব কমই ছিল। ওই আমাকে আপনাদের ওখানে ডেকে আনার পরামর্শ দিয়েছিল। ওর পরিকল্পনা মাফিক চলে আমরা এর আগে অনেকগুলো মিশনে সাকসেস পেয়েছিলাম। কত ভালো চাকরি, সুখের জীবন ত্যাগ করে ও আমাদের দলে যোগ দিয়েছিল স্বাধীন ভারত দেখবে বলে। মাস্টার মশাই আসলে ওকে এনেছিলেন। ধীরে ধীরে ও আমাদের দলের নেতা হয়ে উঠছিল। মাস্টার মশাই মানে সূর্যশেখর চক্রবর্তী আমাদের এই দল প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু উনি সবসময় আমাদের এখানে থাকতে পারতেন না। তাই কথা ছিল অম্বরীশ বেনারস থেকে ফিরলে ওকেই আমাদের দলনেতা করা হবে, কিন্তু তার আগেই সবটা। বলতে বলতে গলা বুঝে এলো নীলাম্বরবাবু। ব্যোমকেশ বলল, আপনি আপনি শান্ত হন। আচ্ছা, একটু ভেবে বলুন তো, ওনার সাথে কি কারো কোনো মতবিরোধ বা ঝামেলা কিছু ছিল? না, সেরকম কিছু তো, তবে হ্যাঁ, পবিন্দরের সঙ্গে ওর ঠিক বনতো না। মানে অম্বরীশকে যে আমাদের লিডার করা হবে এটা ও ঠিক মেনে নিতে পারেনি। আর তো কারোর সাথে তেমন। বেশ, আপাতত আপনি যান, বুঝলেন? বিশ্রাম করুন। আগের দিন রাতে যারা যারা এই হিডেন প্লেসে উপস্থিত ছিল সকলেই জিজ্ঞাসাবাদের জন্য ঘরের বাইরের সরু প্যাসেজে অপেক্ষা করছিল। নীলাম্বরবাবু চলে যেতে ব্যোমকেশ আমাকে বলল, অজিত, ডাক্তারকে আসতে বলো এরপর। আমি বাইরে বেরিয়ে ডাক্তারকে ভিতরে আসতে বলে এলাম। কিছুক্ষণ পরেই ডাক্তার এসে ঘরে ঢুকল। ব্যোমকেশ ওনাকে বসতে বলে প্রশ্ন করল, আপনার নাম? যতীন দাস। বলুন, অম্বরীশবাবুর মৃতদেহ পরীক্ষা করে আপনি কি বুঝলেন? ছুরি জাতীয় কোনো কিছু দিয়ে ওকে খুন করা হয়েছে বলে আমার মনে হচ্ছে, কিন্তু আঘাতটা খুব বেশি গভীর নয়। বারবার স্ট্যাবিং করা হয়েছে। আর হ্যাঁ, ক্ষত স্থানের টিস্যুগুলো ফ্রোজেন হয়ে গেছিল। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, বলতে পারেন অম্বরীশবাবুর রক্তে কোনো সমস্যা ছিল কিনা, বা রক্ত ঘটিত কোনো রোগ ওনার ছিল কিনা? আগে না, পরীক্ষা করে আমি তেমন কোনো কিন্তু অস্বাভাবিকত্ব পাইনি। আচ্ছা, বেশ, আপনি এবার যেতে পারেন। তবে যাওয়ার আগে একটু পরবিন্দর বাবুকে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ। ডাক্তার চলে গেলেন। কিছুক্ষণ পরেই ভিতরে ঢুকলেন পরবিন্দর বাবু। বেশ লম্বা চওড়া দোহারা চেহারা। ব্যোমকেশ ওনাকে বসতে বলে সরাসরি প্রশ্ন করল, অম্বরীশবাবুর মৃত্যুতে আপনার তো বেশ লাভই হলো, তাই না? পরবিন্দর বাবুর কঠিন চোয়াল আরও দৃঢ় হল। তিনি কাটা কাটা গলায় উত্তর দিলেন, বিনা প্রতিপক্ষে যুদ্ধ করে কি আর মজা আসে ব্যোমকেশ বাবু? পক্ষপাতিত্ব আমি সহ্য করতে পারি না। তাই বলে একজনের পিঠ পিছে খুন করব, এমন মেন্টালিটি থাকলে আর এই কাজে নামতাম না। ব্যোমকেশ প্রশ্ন করল, অম্বরীশবাবু যখন খুন হন আপনি তখন কোথায় ছিলেন? নিজের ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলাম। এর কোনো প্রমাণ? যদি জানতাম যে অম্বরীশ খুন হবে আর মহান সত্যান্বেষী এই খুনের তদন্ত করতে আসবেন, তাহলে অবশ্যই প্রমাণ রেখেই বিশ্রাম নিতাম। আশা করছি আপনার আর কোনো প্রশ্ন নেই। আমি উঠলাম। পরবিন্দর বাবু চলে গেলেন। ব্যোমকেশের ভাবের কোনো পরিবর্তন আমি দেখলাম না। কিছুক্ষণ বাদে আরও একজন পুরুষ ভিতরে ঢুকলেন। বয়স 23-24। বসতে নির্দেশ করে ব্যোমকেশ বলল, আপনার নাম?
উত্তর এলো, মনিরুল ইসলাম। এই কাজে নিজেকে যুক্ত করার কারণ? দেশপ্রেম। শুধুই কি তাই, নাকি এখানে বিপ্লবীদের সঙ্গে থেকে ওনাদের সব তথ্য ব্রিটিশ সরকারের হাতে তুলে দেওয়াটাই আসল কারণ? কি উল্টোপাল্টা বলছেন আপনি? যে পরিবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টিতে উস্কানি দেয়, ব্রিটিশদের খাস বান্দা হয়ে সরকার খেতাব লাভ করে, গ্রামবাসীদের ওপর অকথ্য শোষণ চালায়, সেই পরিবারের সন্তান হয়ে আপনি এখানে স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছেন। আচ্ছা, আপনি বলুন, এটা কি খুব সহজে হজম করে নেওয়া যায়? মনিরুলের সঙ্গে আমিও বিষম খেলাম। এসব কি বলছে ব্যোমকেশ? মনিরুলের পরিবারের কথা ও কিভাবে জানল? আমি হাজার জিজ্ঞাসা নিয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। মনিরুল মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, হিরণ্যকশিপুর ঘরেও তো প্রহ্লাদের জন্ম হয়েছিল ব্যোমকেশবাবু। ওই বাড়িতে থেকে ওই বাড়ির গোঁড়ামি, অনাচার এবং সর্বোপরি মানুষের দুরবস্থা দেখে আমি কি করে চুপ থাকি বলুন তো? জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা তো সবাই ভারতবাসী। আমাদের ভারত মাতার এই দুর্দিনে সব কিছু ভুলে আমাদের একসাথে এগিয়ে আসা উচিত, আর আমি সেই কাজটুকুই শুধু করেছি। আচ্ছা মনিরুল বাবু, অম্বরীশবাবুর মৃত্যুর সময় আপনি কোথায় ছিলেন? যে পরিবারের কথা আপনি এতক্ষণ বলছিলেন, ওই পরিবারে আমার মা এখনও মরতে মরতে বেঁচে আছেন। ওরা আমার মাকে বন্দি করে রেখেছে। আমি কোথায় এটা জানতে অকথ্য অত্যাচার চলে আমার মায়ের ওপরে। তবুও মা সবটুকু সহ্য করে দাঁতে দাঁত চেপে পড়ে আছে স্বাধীন ভারত দেখবে বলে। মায়ের জন্যই আমি মাঝে মাঝে গভীর রাতে লুকিয়ে ওই বাড়িতে যাই। কাল রাতেও গিয়েছিলাম, আর ফিরে এসে দেখি। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে জানানোর ছিল। জানি নাই তথ্যটা আপনার কতটা কাজে আসবে। কাল যখন আমি মায়ের কাছে যাব বলে বেরিয়েছিলাম, তখন অম্বরীশের ঘরের পাশের প্যাসেজ দিয়ে যাওয়ার সময় আমি যেন নীলাম্বরদার চাপা কণ্ঠস্বর শুনেছিলাম। নীলাম্বরদা যেন চাপা কণ্ঠে অম্বরীশকে ডাকছিল। সম্ভবত ঘরের বাইরে আসতে বলছিল। ব্যোমকেশ স্বগতোক্তি করল। স্ট্রেঞ্জ। তারপর মনিরুলের উদ্দেশ্যে বলল, আচ্ছা, ঠিক কটা নাগাদ বলতে পারবেন? এই ধরুন 12টা নাগাদ। বেশ, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ। মনিরুল চলে যেতে আমি ব্যোমকেশকে আমার কৌতূহলগুলোর কথা বলতে যাব, তার আগেই ব্যোমকেশ আমাকে হাত তুলে থামিয়ে বলল, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পরে পাবে। আপাতত এই জিজ্ঞাসাবাদের পর্ব শেষ করি। যাও, পরের জনকে আসতে বলো। মনিরুলের পরে যিনি জিজ্ঞাসাবাদ কক্ষে প্রবেশ করলেন তাকে আমরা মোটামুটিভাবে চিনি, সূর্যশেখরবাবু। ইনি সম্ভবত এই দলের প্রবীণ সদস্য, নীলাম্বরবাবুর মাস্টারমশাই। ওই দলের প্রতিষ্ঠাতাও। বয়স আন্দাজ 50 থেকে 52। দীপ্তিময় চোখ, দৃঢ় চেহারা। চেহারায় এমন একটা কিছু আছে যাতে ওনাকে দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। ব্যোমকেশ ওনাকে বসতে বলল। উনি ব্যোমকেশের সামনে রাখা চেয়ারটায় বসে বললেন, নীলাম্বরের মুখে তোমার সব কথাই শুনলাম। গোয়েন্দাগিরিতে তোমার নাকি খুব নাম ডাক। তা পারবে সর্ষের মধ্যে লুকিয়ে থাকা ভূতটিকে খুঁজে বার করতে? অচেনা শত্রুর চেয়ে চেনা শত্রু যে অনেক বেশি ভয়ঙ্কর। আমার নিজের হাতে তৈরি করা দলটাকে শেষ করে দিতে চায় সে। এমনকি অম্বরীশটাও চলে গেল। ব্যোমকেশ সূর্যশেখর বাবুর হাত দুটো ধরে বলল, আমি চেষ্টা করব মাস্টার মশাই, তবে আমার কয়েকটা প্রশ্ন আছে। আচ্ছা, অম্বরীশের মৃত্যুর সময় আপনি কোথায় ছিলেন একটু মনে করে বলতে পারবেন? নিজের ঘরেই ছিলাম। শরীরটা আসলে একটু খারাপ লাগছিল, তাই শুয়ে পড়েছিলাম। ব্যোমকেশ হঠাৎ ভদ্রলোকের হাতটা ভালো করে দেখতে দেখতে বলল, আচ্ছা, আপনার হাতের চামড়াটা এরকম কুঁচকে গেছে কেন? ঠিক ঠিক যেমনটা অনেকক্ষণ জল ঘাটলে হয়, সাদাটে বিবর্ণও হয়ে গেছে খানিকটা। ভদ্রলোক খানিকটা অপ্রস্তুত হয়ে বললেন, আসলে এটা আমার একটা রোগ। আমি স্পষ্ট দেখলাম ব্যোমকেশের কপালে দুটো ভাঁজ পড়ল। তবুও ও শান্ত গলায় বলল, বেশ,
মাস্টারমশাই, আপনি এখন আসতে পারেন। সূর্যশেখর বাবু চলে যাবার পর ব্যোমকেশ দু হাতে কপাল চেপে ধরে বসেছিল। তারপর আমাকে বলল, এই অজিত, এই এই একটা সিগারেট ধরাও তো, মাথাটা বড্ড ধরেছে আমার। আমি একখানে সিগারেট ধরিয়ে ব্যোমকেশকে দিলাম, একটা নিজেও ধরালাম। ব্যোমকেশ বলল, আর কতজন বাকি আছে? 3 জন মনে হয়, এছাড়াও চাচা যান আর তার মেয়েও আছে। আসতে বলবো? ব্যোমকেশ ঘাড় নেড়ে সম্মতি জানালো। পরে যিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন তাঁকেও আমরা চিনি, নিশিগন্ধা। নিশিগন্ধাকে ব্যোমকেশ বসতে বললে উনি অবনত মস্তকে ব্যোমকেশের সামনে রাখা চেয়ারে বসলেন। ব্যোমকেশ বলল, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু অম্বরীশবাবুর খুনিকে খুঁজে বার করতে গেলে আমার আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আচ্ছা, আমি কি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? নিশিগন্ধা ঘাড় নেড়ে সম্মতি জানালে ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আপনার আর অম্বরীশের ঠিক কীরকম সম্পর্ক ছিল? আমরা সকলে এখানে সহযোদ্ধা। শুধুই সহযোদ্ধা, নাকি আরো বেশি কিছু? নিশিগন্ধা চুপ করে রইল। তার চোখ থেকে পড়তে থাকা ফোঁটা ফোঁটা জলে দুটো গাল ভিজে উঠতে থাকল। ব্যোমকেশ বলল, কিন্তু যেই মানুষটার জন্য আপনার মা, বাবা, দাদা, আপনার পুরো পরিবার শেষ হয়ে গেল, সেই মানুষটার ওপরেই আপনার অনুভূতি গড়ে উঠল। আপনি বলুন, ব্যাপারটা অদ্ভুত না? নিশিগন্ধা এবার চোখ তুলে তাকালো। দুহাতে চোখের জল মুছে ব্যোমকেশকে বলল, কি বলতে চাইছেন আপনি? আপনার দাদা আর অম্বরীশবাবু তো 2 বন্ধু ছিলেন, তাই না? আপনার দাদা অম্বরীশবাবুর সাথে থেকে থেকে দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন, যোগ দিয়েছিলেন স্বদেশীদের দলে, আর ঠিক সেই জন্য প্রাণ দিতে হয় আপনার পুরো পরিবারকে। আপনি কোনোভাবে বেঁচে যান। তখন থেকেই এই প্রতিশোধের আগুন। থামুন। অতীতে আমার চিন্তা ভাবনা যাই থাকুক না কেন, বর্তমানে আমি সত্যি অম্বরীশকে ভালোবাসি, আর ওর ক্ষতি করার কথা আমি ভাবতেও পারি না। আমি এখন বুঝি দেশপ্রেম কি। আমার দাদা দেশের জন্য শহীদ হয়েছেন, এটা ওনার পরম সৌভাগ্য ছিল। আমার দাদা আমার গর্ব, এখানে অম্বরীশের কোনো ভূমিকা ছিল না। এক টানা কথাগুলো বলে হাঁপাতে লাগলেন নিশিগন্ধা। ব্যোমকেশ জল এগিয়ে দিল। এক নিঃশ্বাসে সবটুকু জল শেষ করার পরেও যখন ওনার শ্বাসকষ্ট কমল না, উনি তখন হাঁপাতে হাঁপাতেই বললেন, অ্যাজমা আছে, তারপর ঠান্ডা লেগে আমাকে আমাকে এখনই ওষুধটা। ব্যোমকেশ ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই অজিত, বাইরে থেকে কাউকে একটা ডাকো না। জয়া নামক মেয়েটি এসে নিশিগন্ধাকে নিয়ে চলে গেল। ব্যোমকেশ বলল, কেসটা তো ধীরে ধীরে জটিল হয়েই চলেছে অজিত। আচ্ছা, পরবর্তী যে আছে পাঠাও। এরপর যেই যুবক প্রবেশ করলেন তার নাম জানা গেল সুদামা। ব্যোমকেশ তাকে প্রশ্ন করল, খুনের সময় আপনি কোথায় ছিলেন? আমি তো বাইরে চা খেতে গেছিলাম। আপনার পরিবার তো নিরুদ্দেশ, তা ওনাদের আর কোনো খবর পাওয়া গেল না? ব্যোমকেশের এই একের পর এক কথার তীরে আমি যার পর নাই অবাক হচ্ছিলাম। ও কোথা থেকে এসব জানল, আর কখনই বা জানল, তা জানার জন্য আমার ভিতরটা ছটফট করছিল। কিন্তু আমি এও ভালো করে জানি যে সঠিক সময় না এলে ব্যোমকেশের মুখ থেকে একটা কথাও বার করা যাবে না। পরিবারের কথা শুনে যুবকটি হঠাৎ সামান্য বিচলিত হয়ে পড়ল। তারপর নিজেকে সামলিয়ে উত্তর দিল, ওনাদের খবর পাওয়ার আশা আমি আর রাখি না, তবে যাদের জন্য ওনাদের এই অবস্থা তাদের আমি ছাড়ব না, কিছুতেই না। ওই ব্রিটিশ শাসনের উচ্ছেদ একদিন হবেই। বেশ, আপনি এখন আসুন। এরপর চাচা যান আর ওর ছোট মেয়ে আমিনা এলো। ওদের কাছ থেকে তেমন কিছু তথ্য পাওয়া গেল না। শুধু আমিনা এইটুকু আশ্বস্ত করল যে আগে সুদামা দাদা গিয়েছিলেন ওই দিন রাতে, বললেন আমিনা একটু চা বানিয়ে দে, বড্ড শীত করছে, হাত জমে গেল একেবারে। আমি চা করে দিলাম। উনি বানরটা বহুক্ষণ হাতে নিয়ে ধরে রইলেন। আমি বললাম, দাদা চা তো জুড়িয়ে গেল, গরম করে দেব? উনি দুদিকে ঘাড় নেড়ে
ওই ঠান্ডা চাটুকুই এক চুমুকে খেয়ে শেষ করে চলে গেলেন। সব শেষে এলো জয়া বলে মেয়েটি। বোমকেশ সরাসরি প্রশ্ন করল, আপনি এখানে স্বদেশী আন্দোলনে সরাসরি যুক্ত, আবার আপনার ভালোবাসার মানুষটি ব্রিটিশ সরকার অধীনস্থ। এরকম ভিন্ন মতাদর্শের দুটো মানুষের সম্পর্ক একটু সন্দেহভাজন নয় কি? জয়া আশ্চর্য হয়ে বলল, আপনি এইসব? এটা আমার প্রশ্নের উত্তর নয়। পরিস্থিতি মানুষকে অনেক কিছুই করিয়ে নেয় ব্যোমকেশবাবু। দরিদ্রতার জ্বালা বড়ই জ্বালা। আর সবাই কিন্তু শখের ব্রিটিশদের অধীনে কাজ নেয় না। কিছু কিছু মানুষ নেহাতি দায় পড়ে করে, তবে এর মানে এই নয় যে তারা ব্রিটিশদের সমর্থন করে। বোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ, আপনি এখন আসতে পারেন। সকলের জিজ্ঞাসাবাদ শেষ হতে আমরা নিজেদের ঘরে এলাম। অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমিনা এসে রাতের খাবার দিয়ে গেল। আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছিল। আমরা হাত মুখ ধুয়ে এসে খেতে বসলাম। বোমকেশ অন্যমনস্ক হয়ে খাচ্ছিল। আমি আর থাকতে না পেরে প্রশ্ন করলাম, আচ্ছা বোমকেশ, তুমি সকলের হাঁড়ির খবর জানলে কি করে বলো তো? এত খবর তো বোধ হয় নীলাম্বরবাবু বা সূর্যশেখরবাবুও জানেন না। বোমকেশ খেতে খেতেই উত্তর দিল, কিছুটা হোমওয়ার্ক করেই এসেছিলাম। সেদিনকে বাড়িতে নীলাম্বরবাবুকে এগিয়ে দিতে যাওয়ার সময় ওনাকে বলেছিলাম যে ওনার দলের সদস্যদের একটা লিস্ট আর তাদের বেসিক ডিটেলস আমাকে দিয়ে যেতে পরের দিন। উনি দিয়েও গিয়েছিলেন, তুমি জানতে না। তারপর আমার চেনা কয়েকজন বিশ্বস্ত ছেলেকে লাগিয়েছিলাম খবরাখবর নিতে। আরে সেই জন্যই তো কিছুদিন সময় নিয়েছিলাম এখানে আসার আগে। কিন্তু তুমি ছদ্মবেশ নিয়ে এসেও সকলকে নিজের পরিচয় দিয়ে দিলে কেন? আমরা এখানে একটা অন্য কাজে এসেছিলাম, তখন ছদ্মবেশের প্রয়োজন ছিল, কিন্তু এখানে এসে এই কাণ্ড দেখলাম। আমি চাই যে খুনি বা যে বিশ্বাসঘাতক এখানে আছে সে ভয় পেয়ে কিছু একটা উল্টোপাল্টা স্টেপ নিক। তা কিছু ধরতে পারলে? অনেক কিছু মিলছে না, তবে ছেঁড়া ছেঁড়া কয়েকটা সূত্র পেয়েছি। জলের সাথে এই মৃত্যুর নিশ্চয়ই কোনো একটা যোগ আছে, বুঝলে? তবে খুনের অস্ত্রটা, এই অস্ত্রটা, ইনফরমেশন ফাঁস হওয়া আর এই মৃত্যুটা কি একই সুতোয় বাঁধা? নীলাম্বরবাবু একই সময় দু জায়গায় থাকলেনই বা কিভাবে? আর বাকিদের সকলের পক্ষেই পসিবল অম্বরীশবাবুকে খুন করা। এত কিছু না, এইভাবে হবে না। আমাকে অন্য কোনো রাস্তা ভাবতে হবে, বুঝলে? যাক, এই শুয়ে বড় হাত মুখ ধুয়ে অনেক রাত হলো, বুঝলে? পরের দিন সকালে আমাদের যখন ঘুম ভাঙল তখন সকাল 7টা। বোমকেশ চা জলখাবার খেয়ে নীলাম্বর বাবুকে ডেকে পাঠালো। তারপর ওনাকে বলল, অম্বরীশবাবুর খুনিকে আমি ধরে ফেলেছি। আপনি সকলকে আজ সন্ধ্যায় উপস্থিত থাকতে বলবেন। সকলের সামনে আমি খুনির মুখ থেকে মুখোশটা টেনে সরাবো। আর আজকে আমাকে একটু বাইরে বেরোতে হবে, ব্যবস্থা করে দেবেন অনুগ্রহ করে। নীলাম্বর বাবুর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি সম্মতি জানিয়ে চলে গেলেন। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, তুমি বুঝতে পেরেছো কে খুন করেছে? কই, আমাকে কাল তো বললে না কিছু। আর কোথায় যাব আমরা? এখনো সবটা জানার সময় আসেনি। সকলের সাথে একসঙ্গে তুমিও সবটা জানবে বন্ধু। ও হ্যাঁ, আমরা নয়, শুধু আমি বেরোবো এখন। তুমি এখানেই থাকবে, চোখ কান খোলা রেখে সব দিকে নজর রাখবে। বোমকেশ বেরিয়ে গেল 9:30 নাগাদ। ফিরল যখন, তখন ঘড়ির কাঁটা 2টো ছুঁই ছুঁই। ফিরে এসে আর কাউকে দেখতে না পেয়ে আমাকে প্রশ্ন করল, কে সবাই কোথায় গেল? হ্যাঁ, আর বলো কেন, এদের কাছে হঠাৎ কি একটা খবর এসেছে, সবাই মিলে কি একটা সিক্রেট মিশনে গেছে। অবশ্য বলেছে সন্ধ্যের মধ্যে সকলেই ফিরে আসবে। আর হ্যাঁ, আমিনা খাবার দিয়ে যাবে বলেছে। তুমি স্নান করে এসো, একসঙ্গে খাওয়া যাবে। হায় ঈশ্বর, একটা কিছু ঘটবে তা আমি জানতাম, কিন্তু বিপদটা যে এদিক দিয়ে আসবে সেটা একবারও আমার মাথায় আসেনি কেন? আচ্ছা, তথ্যটা কে দিয়েছিল সেটা তুমি জানো? আমি দুদিকে ঘাড় নাড়লাম। বোমকেশ
দু হাতে আমার কাঁধটা ধরে বলল, কোথায় গেছে কোনো রকম তথ্য? উফ, মুক্তিযোদ্ধারা এখন ভীষণ রকম বিপদে আছেন। আমি কিভাবে বাঁচাবো ওদের? অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় রইল না আমাদের। যাই হোক, চলো সবার ঘরগুলো একবার তল্লাশি করে দেখতে হবে। আমরা দুজন সবার ঘরগুলো তল্লাশি করে দেখতে লাগলাম। কোথাও তেমন সন্দেহজনক কিছু পাওয়া গেল না। শুধুমাত্র সুদামার ঘরে একটা লোহার আলমারির তাকে একটা অদ্ভুত ছাপ দেখতে পাওয়া গেল। অনেক দিন ধরে একটা জিনিস একটা জায়গায় থাকলে তার আশেপাশে এবং সেই জিনিসটার উপর ধুলোর আস্তরণ পড়ে। সেই জিনিসটা যখন সরিয়ে নেওয়া হয় তখন যেমন একটা ছাপ রয়ে যায়, ঠিক তেমন। তবে ছাপটা একটু অদ্ভুত ধরনের। ব্যোমকেশ ছাপটা দেখে বলল, কোথায় যেন কি একটা দেখেছি যেটার ছাপ পড়লে ঠিক এই রকম হয়। কিন্তু 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 কি কি সেটা মনে করতে পারছি না। মানে কি বলবো, কিছু জিনিস আমার নজর এড়িয়ে যাচ্ছে অজিত। খালি মনে হচ্ছে কি একটা হবার নয়, অথচ ঘটেছে। এদিকে অস্ত্রটা উদ্ধার করতে পারলাম না এখনো। এমন সময় আমিনার গলার আওয়াজ শোনা গেল। আমি বললাম, খাবার নিয়ে এসেছে বোধ হয়। চলো দেখি। গিয়ে দেখলাম আমার ধারণাই সঠিক। ব্যোমকেশ আমিনাকে বলল, খাবারটা নিয়ে যাও, খিদে নেই। আমিনা চলে যাচ্ছিল। হঠাৎ ফিরে এসে বলল, খাবার নিয়ে আসতে দেরি হয়েছে বলে আপনারা খাবেন না? আসলে বুঝতেই তো পারছেন, সকলের চোখ এড়িয়ে। আরে না না, ওসব কিছু নয়। আচ্ছা বেশ। ও হ্যাঁ ব্যোমকেশবাবু, অম্বরীশ দাদার একখানা চিঠি এসে পৌঁছেছে আজ। বেনারস থেকেই লিখেছিলেন উনি, নীলাম্বর দাদার চিঠি। উনি তো এখন নেই, আপনি একটু ওনাকে এলে চিঠিটা দিয়ে দেবেন। চিঠি? ঠিক আছে, আমাকে দাও, আমি দিয়ে দেবো। আমিনা চলে যেতে ব্যোমকেশ চিঠিটা খুলল। তারপর চিঠিটা পড়ে বলল, আচ্ছা, এবার খানিকটা দূরে দূরে চার করা যাচ্ছে। ব্যোমকেশ, চিঠিতে কি লেখা আছে? আমাকে। আমার কথা শেষ হলো না। করিডোরে নারী কণ্ঠের আওয়াজ পেয়ে ব্যোমকেশ দৌড়ে গেল। আমি ওর পিছু নিলাম। গিয়ে দেখলাম জয়া এবং নীলাম্বরবাবু দুজনেই রক্তাক্ত অবস্থায়। এর মধ্যে নীলাম্বরবাবুর অবস্থা ভীষণ খারাপ, গুলি লেগেছে। জয়া নীলাম্বরবাবুকে বহু কষ্টে ধরে নিয়ে আসছে। ব্যোমকেশ দৌড়ে গিয়ে নীলাম্বরবাবুকে ধরল। নীলাম্বরবাবু ব্যোমকেশকে দেখে বললেন, পারলাম না ব্যোমকেশ বাবু, পারলাম না। ওরা সকলকে বন্দি করে নিয়ে গেল। আমাদের দলটা শেষ হয়ে গেল ব্যোমকেশ বাবু। শারীরিক কষ্টে ওনার গলা বুঝে আসছিল। ব্যোমকেশ বলল, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আগে আপনাদের চিকিৎসার প্রয়োজন। কিন্তু কিন্তু এই অজিত একটু ধরো তো। আমরা ধরাধরি করে ওনাদের অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহৃত ওই হল ঘরটায় নিয়ে গেলাম। নীলাম্বরবাবুর অবস্থা সঙ্গীন। এদিকে ডাক্তারও এখানে নেই। চাচা যান গেছে এদেরই পরিচিত আর এক ডাক্তারের কাছে। এত কষ্টের মধ্যে নীলাম্বরবাবু ব্যোমকেশের দুটো হাত ধরে বলে উঠলেন, আপনি আমার কথা ভাববেন না ব্যোমকেশ বাবু, আপনি আমার কথা ভাববেন না। আজ আমি একজন ব্যক্তি হিসেবে নয়, আমাদের সম্মিলিত সংগ্রামের একটা ছোট্ট অংশ হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। এই পৃথিবীতে হয়তো আমার সময় শেষ। আমাকে নিয়ে আর সময় নষ্ট করবেন না। আমার আপনাকে কিছু বলার আছে ব্যোমকেশ বাবু। আমরা আমাদের একটি স্বার্থের চেয়ে বড় একটি কারণের জন্য লড়াই করেছি। আমরা ব্যক্তিগত লাভ বা গৌরবের জন্য নয়, স্বাধীনতা, ন্যায় ও সাম্যের আদর্শের জন্য লড়াই করেছি। আমরা যুদ্ধ করেছি যাতে ভবিষ্যৎ প্রজন্ম নিপীড়নের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীনতার বাতাসে শ্বাস নিতে পারে। প্রতিকূলতার মুখে আমরা পালাইনি, আমরা বুক চিতিয়ে দাঁড়ানোটাকেই বেছে নিয়েছি। আমরা কষ্ট সহ্য করেছি,
চোখের জল ফেলেছি এবং অকল্পনীয় যন্ত্রণার মুখোমুখি হয়েছি, কিন্তু কিন্তু এই সবের মধ্যে দিয়েও আমরা কখনোই আমাদের উদ্দেশ্যটা হারাইনি। আমরা আমাদের হৃদয়ে আশার আলো বহন করেছি, আমাদের চারপাশের লোকদের উদ্বুদ্ধ করেছি। আজ আমি বিদায় জানাতে প্রস্তুত। আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ মৃত্যু একটি নিছক উত্তরণ, এক জন্ম থেকে অন্য জন্মে পদার্পণ। কিন্তু যেটা আমাকে সত্যিকারের অর্থে ভীত করেছে তা হলো এই চিন্তা যে আমাদের সংগ্রাম বোধহয় শেষ হয়ে গেলে আমরা যে ত্যাগ স্বীকার করেছি তা হয়তো বৃথা হয়ে যাবে। ব্যোমকেশ বাবু, আমাকে প্রতিশ্রুতি দিন যে আপনি স্বাধীনতার মশাল বহন করবেন। আমাকে আপনি প্রতিশ্রুতি দিন যে আমার সহযোদ্ধাদের আপনি মুক্ত করবেন। আমি হয়তো এখানে আপনাদের বিজয়ের সাক্ষী হতে পারবো না, তবে আমার আপনার ওপর বিশ্বাস আছে। আপনি অদম্য, আপনার সংকল্প অটুট। আপনি পারবেন ব্যোমকেশ বাবু, আপনি পারবেন। বন্দে মাতরম। বলে নীলাম্বরবাবু অজ্ঞান হয়ে গেলেন। আমি দেখলাম ব্যোমকেশের চোখের কোণটা চিকচিক করছে। আমারও দু চোখ ভিজে এলো। তবে একটাই আশার আলো, চাচা যান ডাক্তার নিয়ে আসতে পেরেছেন। খুব শীঘ্রই নীলাম্বরবাবুর চিকিৎসা শুরু হলো। আমি এবং ব্যোমকেশ মিলে জয়ার চোটগুলোর শুশ্রূষা করতে শুরু করলাম। ব্যোমকেশ ঘরের ভিতরে যেখানে বিভিন্ন যন্ত্রপাতি ঔষধ রাখা হয় সেখানে গেল ওষুধ আনতে। তারপর হঠাৎ একটা অদ্ভুত যন্ত্র হাতে নিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। এই যন্ত্রটা আমি আগেও দেখেছিলাম, অম্বরীশ বাবুর পোস্টমর্টেমের সময়। ডাক্তার এই যন্ত্রটা হাতে নিয়ে বলেছিল এটা নাকি খুঁজে পাচ্ছিল না এতদিন। আমি বললাম, ব্যোমকেশ, কি হলো, ওষুধটা নাও। ব্যোমকেশের যেন ঘোর কাটল। বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চলো, একটু বরফ লাগবে। আমরা বরফের বাক্সর কাছে গেলাম। ব্যোমকেশ আমাকে খানিকটা বরফ বার করতে বলল। বরফের বাক্সের ভিতর বরফগুলো এবড়ো খেবড়ো হয়ে জমাট বেঁধেছিল। বরফ বার করতে গিয়ে একটা বরফের চাইয়ের তীক্ষ্ণ দিকটায় আমার হাতটা অল্প ছড়ে গেল। ব্যোমকেশ তাই দেখে আমাকে বলল, কি যে করো না তুমি অজিত, কাটলে তো হাতটা দেখি। তারপর কিছুক্ষণ থেমে থেকে লাফিয়ে উঠে বলল, অজিত পেয়ে গেছি। চলো 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 চলো। আমি বোকার মতো ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। কেন যে এই মানুষটা আগের থেকে কিছু বলে না। উফ। তোমরা শুনছো ব্যোমকেশ ও রক্তের ছাপ, আমার নতুন অডিও স্টোরি চ্যানেল রহস্য রোমাঞ্চকে তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনের উপরে দেওয়া লিঙ্ক থেকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে এসো। এখন থেকে এই চ্যানেলের পরিবর্তে আমি ওখানে তোমাদের জন্য রেগুলার নতুন গল্প নিয়ে আসব। নীলাম্বর বাবুকে বহু কষ্টে বাঁচানো গেলেও উনি এখন ভীষণ দুর্বল, জ্ঞান ফেরেনি। ডাক্তার বলে গেলেন সময় লাগবে। ব্যোমকেশ বলল, আমাদের হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। খুব তাড়াতাড়ি বাকি বিপ্লবীদের মুক্ত করে আনতে হবে। খুব তাড়াতাড়ি একটা পরিকল্পনা ভাবতে হবে, কিন্তু তার আগে জানতে হবে ওদেরকে কোন জেলে বন্দি করে রাখা হয়েছে। চাচা যান, আমিনা, জয়া সকলেই আমাদের সাথেই ছিল। চাচা যান বলল, একে আমি জানি, আমি খবর নিয়েছি, ওদেরকে মুক্তাপুর জেলে রাখা হয়েছে। ব্যোমকেশ বলল, আমাদের ওখানে ছদ্মবেশে যেতে হবে অজিত, কিন্তু তার আগে ওই জেলের একটা ব্লু প্রিন্ট আমাদের জোগাড় করতে হবে। তবেই আমরা কিভাবে সেখানে ঢুকবো, কোথা দিয়ে যোদ্ধাদের বার করে আনবো, সেটার পরিকল্পনাটা করতে পারবো। মুক্তারপুরের কথা শুনে জয়ার মুখ সামান্য উজ্জ্বল হয়ে উঠল।
আমি মনে হয় আপনাদের সাহায্য করতে পারবো। আমার একজন খুব কাছের মানুষ ওইখানে কর্মরত আছেন, ওই জেলেরই একজন গার্ড, অমল। আপনি ভাববেন না, আজকে রাতটুকু শুধু আমার একটু সময় দিন। জয়ার কথায় আমরা আশ্বস্ত হলাম। ব্লু প্রিন্ট জোগাড় হলো। ঠিক হলো আমি, ব্যোমকেশ আর জয়া যাব ছদ্মবেশে। ব্যোমকেশ ছদ্মবেশ নেবে বিদেশি কূটনীতিজ্ঞর, আমি হব তার সেক্রেটারি, আর জয়া ছদ্মবেশ নেবে একজন বিদেশি সাংবাদিকের। ব্যোমকেশ নিজের পরিচিতির জোরে সেই মতো 3টে জাল পরিচয়পত্র জোগাড় করে ফেলল। ঠিক হলো আগামীকাল সন্ধেবেলা আমরা অভিযানে বের হব, কারণ রাতের অন্ধকার আমাদের এই কাজ সামান্য হলেও সহজ করবে বলেই ব্যোমকেশের ধারণা। পরের দিন সময় মতো আমরা বেরিয়ে পড়লাম। এই প্রথম ব্যোমকেশের সাথে বেরিয়েও আমার বুকের ভেতরটা দুরুদুরু করছিল। মুক্তারপুর জেলে ঢোকার মুখেই গার্ড আমাদেরকে আটকালো। ব্যোমকেশ নিজের বাংলায় বিদেশি টান এনে বলল, আমরা বিদেশ হইতে আসিতেছি, আমি একজন ডিপ্লোম্যাট আছি, এই হলো আমার সেক্রেটারি, আর ইনি মিস ব্রেগেনজা। একটা আন্তর্জাতিক প্রকাশনার জন্য বন্দীদের অবস্থার বিষয়ে রিপোর্ট করতে আসিয়াছেন। এই হলো আমাদের পরিচয়পত্র। বলে ব্যোমকেশ আমাদের সবার নকল পরিচয়গুলো দেখালো। গার্ড বলল, ঠিক আছে, আপনারা ভিতরে যেতে পারেন। আমরা ভিতরে গিয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। জয়া গিয়ে ওর প্রেমিকের সাথে দেখা করে এলো। তারপর আমরা মুক্তিযোদ্ধাদের যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেইখানেই গেলাম। একজন গার্ড আমাদের পরিচয় পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য বন্দীদের কক্ষে আমাদের ঢুকতে দিল। ব্যোমকেশ ভিতরে গিয়ে বন্দীদের নানান রকম প্রশ্ন করতে লাগলো। তারপর সুযোগ পেয়ে চাপা স্বরে বন্দীদের বলল, আমি ব্যোমকেশ, চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাব। ব্যবস্থা করাই ছিল। ব্যোমকেশের ইশারাতে আমি আর জয়া ওই সেল থেকে বেরিয়ে পড়লাম। কিছুটা দূরে জয়ার প্রেমিক অমল দাঁড়িয়েছিল। আমরা পরিকল্পনা মাফিক ইচ্ছাকৃত অমলের সঙ্গে ঝামেলা শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে সেই ঝামেলা এমন আকার নিল যে বাকি রক্ষীরা সেখানে ছুটে এলো। জয়া আমাকে ইশারা করতেই আমি ব্যোমকেশের কাছে গিয়ে ওকে সিগন্যাল দিতেই ও বন্দীদের হিডেন ক্যামেরার ব্লাইন্ড স্পটগুলো দিয়ে সাবধানে একটা গুপ্ত সুড়ঙ্গের কাছে নিয়ে গেল। তারপর সুযোগ বুঝে জয়া ফিরে আসতে আমরা সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে সোজা গিয়ে উঠলাম চাচা জানের নিয়ে আসা গাড়িতে। তারপর সোজা আমাদের আস্তানায়। ইতিমধ্যেই নীলাম্বর বাবুর জ্ঞান ফিরে এসেছিল। জ্ঞান ফিরে পাওয়ার পর সবটা শুনে তিনি ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। এখন সকলকে ফিরে পেয়ে নীলাম্বরবাবু ভীষণ আনন্দিত হলেন। এই প্রথম আমরা তার চোখে জল দেখলাম। তিনি ব্যোমকেশের দুহাত ধরে বললেন, আজ আপনাকে ধন্যবাদ জ্ঞাপনের কোনো ভাষা আমাদের নেই ব্যোমকেশ বাবু। বাকি সকলেই আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করল। কৃতজ্ঞতা জ্ঞাপনের পালা শেষ হলে ব্যোমকেশ বলল, স্বাধীনতার জন্য লড়াই তো শুধু একা আপনাদের দায়িত্ব নয়, এই দায়িত্ব আমাদের সবার, তাই আমাদের ধন্যবাদ দেবেন না। আর জয়া দেবী এবং ওনার ভালোবাসার মানুষ অমলবাবুর সহায়তা না পেলে আমরা কিছুই করে উঠতে পারতাম না। অমলবাবুই মুক্তারপুর জেলের নকশা, ওখান থেকে বেরোনোর রাস্তা আমাদের বলে দিয়েছিলেন। সূর্যশেখরবাবু বললেন, কিন্তু আমাদের দল যখন অভিভাবকবিহীন হয়ে পড়েছিল, তখন আপনারা যদি না এগিয়ে আসতেন, নিজেদের জীবন তুচ্ছ করে আমাদের বাঁচাতে না যেতেন, তাহলে আমাদের লড়াই যে এখানেই শেষ হয়ে যেত ব্যোমকেশ বাবু। আচ্ছা, এখানে তো সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু সুদামা বাবুকে তো দেখছি না। আমরা ভেবেছিলাম ও হয়তো এখানে পালিয়ে এসেছে। নীলাম্বরবাবু বললেন, কি জানি কি হলো সুদামার। নীলাম্বরবাবুর কথা শেষও হলো না। সুদামাবাবু পায়ে চোট নিয়ে খোঁড়াতে খোঁড়াতে আস্তানায় ঢুকলেন। ওনাকে দেখে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। সুদামাবাবু বললেন, ফিরে এসে যে তোমাদের অক্ষত অবস্থায় দেখতে পাবো, এটা আমার কল্পনার অতীত ছিল। আমি তো যা হোক করে পালিয়ে একটা আস্তানায় লুকিয়েছিলাম, পায়ে চোট ছিল। আজকে একটু সুস্থ বোধ করতে এখানে ফিরলাম। ব্যোমকেশবাবুকে সব খবর দেব বলেই এখানে এসেছি। যদি উনি কোনোভাবে সাহায্য করতে পারেন দেখি। তা কিভাবে এই অসম্ভব সাধন হলো? এত তারা কিসের সুদামাবাবু? এই তো ফিরলেন, এনাদের ব্যাপারটা আপনাকে পরে সব খুলে বলছি। এখন এখানে সকলে আছেন,
আগে আপনার ব্যাপারটা সকলকে খুলে বলি, কি বলেন? কিসের কথা বলছেন আপনি? তবে আপনার কিন্তু একটাই দোষ, সাহসিকতা, আত্মবিশ্বাস ভালো, কিন্তু জানেন তো কোনো কিছুরই অতিরিক্ত থাকা ভালো নয়। এই ধরুন যেমন আপনি আবার এখানে নতুন গেম প্ল্যান করে ফিরে এলেন, এটা কিন্তু আপনার জীবনের চরম ভুল হলো। সকলেই ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। সকলেই অবাক, ব্যোমকেশ কি বলছে? সুদামা বাবু রেগে গিয়ে বললেন, দেখুন ব্যোমকেশ বাবু, আপনি কি বলছেন আমি কিছুই কিন্তু বুঝতে পারছি না। বেশ, তবে বুঝিয়ে বলার কাজটাও না হয় আমিই করলাম। নীলাম্বর বাবু, এই সুদামা বাবুই আসল অপরাধী। উনি এতদিন আপনাদের সব তথ্য ফাঁস করতেন, সবটা জেনে যাওয়ায় উনিই অম্বরীশ বাবুকে হত্যা করেছেন। ঘরের মধ্যে মৃত্যুর ন্যায় নিস্তব্ধতা। সকলেই ঘৃণার চোখে তাকিয়ে আছে সুদামা বাবুর দিকে। সুদামা বাবু হিংস্র নেকড়ের মতো ঝাঁপিয়ে উঠে বললেন, কি প্রমাণ আছে আপনার কাছে? আপনি যে এতগুলো কথা বলছেন আমাকে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? এবার ব্যোমকেশ বলতে শুরু করলো, সব থেকে বড় প্রমাণ আপনার ওই নীল চোখ। আসলে আপনি বাঙালি নন সুদামা বাবু, আপনার বাবা মা দুজনেই ইংরেজ। আপনার পরিবার মোটেও ইংরেজদের হাতে বন্দী নন। আপনি মিথ্যে বলেছিলেন। আসলে আপনি ব্রিটিশ কোম্পানির সিক্রেট এজেন্টের একজন কর্মী। বাইরে আমারও কিছু পরিচিতি আছে। আমার লোক আপনার খবর এনে দিয়েছে। আপনি লুকিয়ে লুকিয়ে এনাদের সব খবর ফাঁস করে দিতেন। তারপর একদিন কোনোভাবে আপনার সব কীর্তিকলাপের কথা অম্বরীশবাবু জেনে যান, কিন্তু উনি সেই সময় বেনারস যাচ্ছিলেন, তাই সবটা সবাইকে বলে যেতে পারেননি। ভেবেছিলেন ফিরে এসে বলবেন। আপনিও কোনোভাবে অম্বরীশবাবুর এই সবটা জেনে যাওয়ার ব্যাপার জেনে ফেলেছিলেন। তারপর আপনি অম্বরীশবাবুকে মারার একটা ইউনিক প্ল্যান বানিয়ে ফেলেন। চুরি করেন, ডাক্তারের বরফ কাটার মেশিন চুরি করেন, সেটা নিজের ঘরে লুকিয়ে রাখেন। এদিকে অম্বরীশবাবু ভয় পেতে থাকেন। উনি ঠিক করেন উনি নির্ধারিত সময়ের আগেই ফিরে আসবেন এবং সেটা জানিয়ে নীলম্বর বাবুকেও চিঠি পাঠান, কিন্তু সেই চিঠি আসতে দেরি করে ফেলে। ইতিমধ্যে আপনি ওই বরফ কাটার যন্ত্র দিয়ে সবার অলক্ষ্যে বানিয়ে ফেললেন একটা ধারালো আইস নাইফ, বা যাকে বলে বরফের ছুরি। বরফ বাক্সের তাপমাত্রা আরও কমিয়ে তা গরম বাক্সের মধ্যে লুকিয়ে রাখেন। অম্বরীশবাবু আপনার নজর এড়াতে গভীর রাতে নিজের ঘরে ঢুকে লুকিয়ে পড়ে, কিন্তু তা আপনার নজর এড়ায় না। আপনি এরপর নিজের হড়বোলা হওয়ার গুণ কাজে লাগিয়ে নীলাম্বর বাবুর স্বর নকল করে অম্বরীশবাবুকে হাসপাতাল ঘরে ডেকে পাঠান। তারপর সুযোগ বুঝে ওনার বুকে চালিয়ে দেন সেই বরফের ছুরি। বরফ ছুরি খুব বেশি ধারালো না হওয়ায় আপনাকে বেশ কয়েকবার স্ট্যাবিং করতে হয়। তারপর অম্বরীশবাবুও মারা যান, আর ওনার দেহের উষ্ণতা এবং আপনার হাতের উষ্ণতায় বরফের ছুরি গলে জল হয়ে যায়। ব্যাস, মার্ডার ওয়েপন লোপাট। মৃতদেহের চারিদিকে এবং মৃতদেহতে এত জল দেখে আমার প্রথমেই একটা সন্দেহ হয়েছিল। তারপর পোস্টমর্টমের সময় অম্বরীশবাবুর ক্ষতটা দেখে আমার সন্দেহ আরও গাঢ় হয়। নর্মাল ছুরির আঘাতে সাধারণত ওরকম অগভীর এবড়ো খেবড়ো ক্ষত হয় না, কিন্তু তাও আমি ধরতে পারছিলাম না শুরুতে। তারপর একটা প্ল্যান করি, আপনাদের মধ্যে রটিয়ে দিই যে আমি খুনি পর্যন্ত পৌঁছে গেছি। আমি জানতাম খুনি এরপর একটা বড়সড় পদক্ষেপ নেবেই, কিন্তু আপনি যে সকলকে বন্দি করার প্ল্যান করেছিলেন সেটা আমি বুঝিনি। আপনি ভেবেছিলেন গোটা দল বন্দি হবে আর আপনি নিজের জায়গায় ফিরে যাবেন। সকলে যেদিন আপনার পাতা ফাঁদে পা দিল সেদিন আমি আর অজিত সকলের ঘর তল্লাশি করলাম, কিন্তু কারো ঘরে তেমন কিছু খুঁজে না পেলেও আপনার ঘরে বরফ কাটার মেশিনের ছাপ দেখলাম ধুলোর মধ্যে। তখন আমার মনে পড়েনি যদিও যে এমন যন্ত্র আমি কোথায় দেখেছি। আসলে এই বরফ কাটার যন্ত্রটা আমি পোস্টমর্টমের সময় দেখেছিলাম। ডাক্তার বলেছিলেন যে যন্ত্রটা উনি অনেক দিন ধরেই পাচ্ছিলেন না। এরপর জয়া দেবীর চিকিৎসার জন্য ওষুধ আর বরফ আনতে গিয়ে বাকিটা আমার কাছে পরিষ্কার হয়। ওষুধের কাছে ডাক্তারের সব যন্ত্রপাতিগুলো ছিল, ওখানেই আমি এই বরফ কাটার যন্ত্রটা দেখতে পাই আরও একবার। তারপর বরফ বার করতে গিয়ে অজিতের হাত কেটে যায়, আর আমার মাথায় আসে সেই আইস নাইফের ব্যাপারটা। অম্বরীশ বাবুকে খুন করার পর বরফের কারণে আপনার হাত জমে গিয়েছিল, তাই না সুদামা বাবু? তাই তো আপনি আমিনার কাছে গিয়েছিলেন চা খেতে। তাহলে এত গরমে কেউ ঠান্ডা লাগছে বলে চা খেতে যায়? ও হ্যাঁ, এই যে অম্বরীশ বাবুর চিঠিখানা, এতে লেখা আছে উনি জানেন কে সেই বিশ্বাসঘাতক, তাই উনি তাড়াতাড়ি ফিরছেন। নীলাম্বর বাবু, আপনার চিঠি আপনার অনুমতি বিনা পড়ে ফেলার জন্য আমি দুঃখিত। আমাদের কাজ শেষ। জয় হিন্দ।
আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে গোলক ধাঁধায় হত্যাকাণ্ড। গল্প আরো শুনতে হলে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে সবাই খুব ভালো থাকবেন আর খুব ভালোবাসা নেবেন। আর আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই।